আহ, আদাব। তো আমি তাপস রায় চ্যাটার্জি। আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে চেনেন, আবার অনেকে সেই অর্থেই চেনেন না। হ্যাঁ রাজকুমার, ঠিক আছে। তো সকলের উদ্দেশ্যে আমার পরিচয়টা জাস্ট সংক্ষেপে 1 মিনিট একটু বলে রাখবো। আমি অ্যাকচুয়ালি, আপনারা এই যে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন, এই ফিল্ডটা যে ভারত সরকারের একটা বড়, এই যে একটা ডিপার্টমেন্ট আছে জানেন, যে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ, যেটাকে সংক্ষেপে NIRDPR বলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। তার সার্টিফাইড ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনার। আমাদের মূলত কাজটাই হচ্ছে বিভিন্ন ইলেকশনের পর যখন ভোটে জিতে আসেন তাদেরকে ডিস্ট্রিক্টে ট্রেনিং গুলো দেওয়া, কখনো বাইপার্টি ডেকে ট্রেনিং দেওয়া, আবার হচ্ছে কখনো ভারত সরকারের বিভিন্ন মডিউল তৈরির জন্য সেখানে আমাদেরকে থেকে সেই মডিউল বানানো। যেমন কিছুদিন আগে ভারত সরকার কি মডিউল বানিয়েছেন দেখবেন, খুব তাড়াতাড়ি এটা পঞ্চায়েতে পঞ্চায়েতে অলরেডি ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ গঠন, কিভাবে নারী ও শিশু বান্ধব গ্রাম গঠন করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আহ, আপনারা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন, এই সাবজেক্টটার এক্সপিরিয়েন্স কতটা থাকলে ওই মডিউল বা ওই ট্রেনিং গুলো এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ডেভেলপের ওই টিমটাতে একটা স্থান পাওয়া যায়, এটা আশা করি আপনারা প্রত্যেকেরই কাছে অনুমেয়। আমি দীর্ঘ 24-25 বছর আপনার এই সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে বিভিন্ন ভাবে ওয়েস্ট বেঙ্গলের যখন যে চেয়েছে, আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে যতটা পেরেছি আমি তাকে সাপোর্ট দিয়েছি, টেকনিক্যাল সাপোর্ট। আমার এক্সপিরিয়েন্সটা যদি আপনাদেরও মধ্যে কারো কাজে লাগাতে চান, লাগাবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। এই এরই সূত্র ধরে ইতিমধ্যে 2 থেকে 3টি এনজিও, যাদেরকে স্ট্রেনদেন করার কাজ, যাদের টোটাল কিভাবে রিপোর্ট করবে, কিভাবে সমস্ত কিছু হিসেব নিকাশ রাখবে, কিভাবে তারা ডেভেলপ করতে পারবে, সেই টেকনিক্যাল সাপোর্ট গুলো দিচ্ছি। সেই সাথে সাথে এটা আমার একটা এক্সট্রা একটা জোশ বলতে পারেন, আমার নিজের একটা এনার্জি গ্রো করার জন্য বলতে পারেন, যে চারিদিকে স্বাবলম্বীর সাথে সারা পশ্চিমবঙ্গ এবং তার বাইরেরও কিছু স্টেটে যারা প্রবাসী বাঙালি সেই রকম ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 20 থেকে 22 হাজার স্টুডেন্ট এই মুহূর্তে আমার সাথে যুক্ত। প্রায় 20 থেকে 22 হাজার স্টুডেন্ট শুধু কেবলমাত্র আপনাদের 2024-এর MSWর ব্যাচই প্রায় 1000-এর উপরে যুক্ত। তার মানে বুঝতে পারছেন, এটা 11 বছর ধরে এই স্বাবলম্বী নামটা দেওয়া আপনাদের এই নামের প্ল্যাটফর্মে, একটা এটা অনলাইন প্ল্যাটফর্ম, এই অনলাইন প্ল্যাটফর্মে দুটো কাজ, দুই দু তিনটে মূলত কাজ করা হচ্ছে। একটা কাজ হচ্ছে যে যাতে সারা পশ্চিমবঙ্গের MSW নিয়ে যারা পড়াশোনা করছে তারা যেন প্রপারলি জিনিসটা জানতে পারে। ইউনিভার্সিটিতে আপনাদেরকে ফুল গাইড করছি, তারপরেও যদি কিছুটা হেল্প লাগে সেটা দেওয়া, ব্যাকআপ দেওয়া। দ্বিতীয় মানে আপনাদের যে কোর্স রিলেটেড ইনফরমেশন সেগুলোও যাতে টাইম টু টাইম স্টুডেন্টরা একটা জায়গায় সঠিকভাবে পায় সেটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে পড়াশোনা আপনারা করছেন, এটা করার উদ্দেশ্য ম্যাক্সিমাম জনের থাকে যে একটা ভালো জব, সেটা হতে পারে নেট কোয়ালিফাইড করার পরে জব, আর নয়তো একটা MSW করার পরে জব। আমরা চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ প্রতিটা দিন সরকারি বেসরকারি বিভিন্ন জবের নোটিশ, একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা যারা এখনো জয়েন হননি ওটা খুবই উপকারী আপনাদের গ্রুপ। ওখান থেকে অজস্র ছেলে মেয়ে প্রতিটা মুহূর্তে পাচ্ছে জব।
সেটাতে আপনারা যারা এখনো অ্যাড হননি আমাকে একটা মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, আমি লিংক দিয়ে দেবো, অ্যাড হয়ে যাবে। অথবা দেখবেন গ্রুপেও, টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়েছি। গ্রুপটি যথেষ্ট গুরুত্বপূর্ণ করে তুলেছেন আপনারাই। কারণ কি, ওখানে শুধু আমি জবের নোটিশ দিই না, সকলে যিনি যখন ধরুন বিভিন্ন ডিপার্টমেন্টে সার্ভিস করছেন, সবাই বিভিন্ন এনজিওতে আছেন, তাদেরও সেখানে যা পাচ্ছেন দিচ্ছেন। রিসেন্ট দেখবেন বেশ কয়েকটা ভালো জবের নোটিফিকেশন, যারা ওই গ্রুপটায় আছেন জানেন, খুব খুব ভালো ভালো জবের নোটিফিকেশন দেওয়া হয় বিভিন্ন ধরনের। এগুলো যাতে, কারণ আমরা সকলেই জানি যে আমাদের জব করতে গেলে জব কোথায় পাবো সেই সোর্সটা প্রথম দরকার। আমি আমি তো এলিজিবল, বাট সোর্সটা পাবো কোথায়? সেই সোর্সটা দেওয়ার কাজটা এখানে করা হয় টেলিগ্রাম গ্রুপটায়। 3 নাম্বার কাজ হচ্ছে, অনেক সময় আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট অল্পে বা দিনের পর দিন কোনো একটা কিছু সমস্যায় পড়ে গিয়ে সেখান থেকে বেরোতেই পারে না। তখন তার একটা ছোট্ট কাউন্সেলিং হলে সে সুন্দর একটা জীবন পেয়ে যায়। আমি আমার জায়গা থেকে, আমার এই এই আমার যা বয়স, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার বিচক্ষণতা দ্বারা যা জীবনবোধ অর্জন করতে পেরেছি সেটার উপরে পরামর্শ দিয়েছি, এবং বেশ কিছু মানুষ আপনাদের মতো যারা উপকৃত হয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনাদেরও মধ্যে কারো কোনো রকম কোথাও যদি ডিপ্রেশনে ভুগতে থাকেন, কোথাও যদি মনে করেন যে আমার মেন্টাল ডিসঅর্ডারটা গ্রো করছে, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে সবসময় মনে রাখবেন, তাপস রায় চ্যাটার্জিকে আপনি কিছু শেয়ার করছেন মানে সেটা আপনি নিজের সঙ্গেই শেয়ার করছেন। এটা ভেবে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা শেয়ার করতে পারেন, আমি আপনাদের পাশে আছি। এই 3টে সাপোর্ট আপনাদের স্বাবলম্বী দেয়। স্বাবলম্বী মানে তাপস রায় চ্যাটার্জি নয়, স্বাবলম্বী মিনস প্রত্যেকে প্রত্যেকের অবলম্বে দাঁড়িয়ে থাকা। সেইভাবে এই প্ল্যাটফর্ম, আপনাদের যারা পুরানো দাদা দিদি তারাও রয়ে গেছেন, আপনারাও হয়তো পাস আউট হলে যদি সত্যিকারের দেখেন যে তাপসের ঠিক আছে, স্বাবলম্বী ঠিক আছে, যাবেন না, এর সঙ্গে অ্যাড রয়ে যাবেন। এরকম করেই বছরের পর বছর রইতে রইতে এখন ভলিউমটা দাঁড়িয়েছে 20 থেকে 22 হাজার। এবার আপনাদের আফসোস হবে যে স্যার তাহলে এটা আগে কেন আমরা জানতে পারলাম না। তার কারণ একটাই, যে আমার কোনো নির্দিষ্ট করে এজেন্ট নেই, যা করেন সব স্বাবলম্বীর আপনারা। স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টরা আবার অনেক সময় দেখবেন আপনাদের যে নাম্বার গুলো পাচ্ছি, আমি হুটহাট করে কাউকে অ্যাড করি না, চেষ্টা করি তাকে জানার, আবার সবসময় জানা হয় না, কেউ দিল কনফার্ম হয়তো অ্যাড করে দিলাম। এটা করতে গিয়েও বা বিপত্তি বাঁধে, মানে সবাই সমানভাবে নেয় নাই। আবার যিনি ধরুন আমাকে রূঢ় আচরণ করছেন তার জন্য তিনিও দায়ী না। তিনি এমন কিছু ট্র্যাপ ট্র্যাপ তার জীবনে এসেছে যেটা দেখতে দেখতে বিরক্তি চলে এসছে, মনে তিনিও স্বাবলম্বীকেও তাদের দলে ফেলে দিয়েছে, এরকম হয়েছে। সেজন্য মনে করি না, কেউ একজন লেফট করে গেলেন গ্রুপ থেকে, আবার ফের গ্রুপে রিকোয়েস্ট করলেন। আর একবার দেখবেন আমি লেফট কেউ করে গেলে আমি তার নামের পাশে লিখে দিই অ্যাড হবে না বলে। সেই জন্য পরে যদি হতে চায় তখন আমি বুঝতে পারি যে উনি লেফট। আমি জিজ্ঞেস করি যে লেফট হয়ে গেছিলেন আপনি আবার অ্যাড হতে চাইছেন কি বুঝে? তো ম্যাক্সিমাম যখন স্যার ভুল করে হয়ে গেছে। কেউ বলে না যে স্যার আমি এটা শুনেই যে মানে এরকম ট্র্যাপের হাত থেকে বাঁচার জন্য আমি ভেবেছিলাম স্বাবলম্বী এরকম কোনো ট্র্যাপ নাকি। তো যাই হোক, আমি আন্দাজ করতে পারি। তো এটা ভুল না, আপনাদেরও যারা সহপাঠী এখনো স্বাবলম্বীর সাথে অ্যাড হতে পারেননি তাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন আমাকে মেসেজ করতে, আমি একদম নিশ্চিন্তে থাকুন যদি তিনি প্রকৃত স্টুডেন্ট হন। কারণ গ্রুপটা শুধু স্টুডেন্টদের জন্য, অনেকে বদমাইশি করে তো স্টুডেন্ট সেজে ঢুকে, সেটা যাতে না করতে পারি সেই জন্য ক্লারিফাইটা করি, অন্য কিছুর জন্য নয়। এটা হচ্ছে স্বাবলম্বীর পরিচয়। সেই সাথে সাথে কি করা হয় যে এই আপনাদেরই মতো স্টুডেন্ট যখন 11 বছর আগে শুরু হয়,
বলেছিল স্যার আপনি কিছু জনকে অন্তত কমসে কম পড়ান, আপনি ফিস নিয়ে পড়াবেন তাহলে 100% পাবেন। সেটা একটা আদার সাইড, সেটার কথা আমি এখানে বলতে চাই না। যদি কারো কখনো মনে হয় আমার যে টিমটা চলছে এই বছরের ব্যাচে যেহেতু আপনাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, আমি ব্যাচে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, পিছিয়ে যাচ্ছে বলে জুলাই মাসের শেষ পর্যন্ত আমি নেব। যারা আমার আন্ডারে আসতে চান, আমার গাইডে পুরোটা কমপ্লিট করতে চান, যাদের সামর্থ্য কুলাবে তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমার একটাই নাম্বার, কিন্তু তাপস স্যারের নাম দিয়ে যদি কেউ কিছু করতে চায় সেই প্রতারণায় পা দেবেন না, পা দিলে তার দায় আমার না। আমার একটাই নাম্বার 8918950552। এবার আসা যাক আজকের মূল বিষয়ে। আশা করি আমি কিছুটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যে স্বাবলম্বী আসলে কি। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আবার বলছি সারা পশ্চিমবঙ্গে যেখানেই থাকুন সেখান থেকেই এর ফ্রি পরিষেবা, পেডে গাইড পরিষেবা সবটাই। এবার আসা যাক যে আসলে এই আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা কি। তারপর ওপেন ফোরাম আমি দেব। আমি, আপনারা জানেন যারা আমার আগে ক্লাস নিয়েছেন, আমি কখনো আপনাদের লেফট করে মানে আমি বেরিয়ে যাব না ক্লাস ছেড়ে। আপনাদের সমস্ত সকলের কথা শুনে সমস্ত ফিডব্যাক নিয়ে তবেই আমি যাই। আজকের ক্ষেত্রেও তাই করব। তাই ধৈর্য রাখবেন, ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। এটা আপনাদের শুধু এই বছরের জন্য না, সেকেন্ড ইয়ারের জন্যও কাজে লাগবে। আসুন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ারে যে 7টা থিওরি পেপার রয়েছে তার সর্বশেষ পেপারটি, এবং অতি গুরুত্বপূর্ণ একটি পেপার। সেই সাথে সাথে অবশ্যই পেপারটি জটিলতায় ভরা। এটা কেন বলে দিলাম প্রথম, তার পেছনে কারণ আমি যখন ডিসকাস করব তখন বুঝতে পারবেন, বা আপনারা অনেকেই জেনে গেছেন। এই পেপারটা পড়ার জন্য অনুরোধ করব এবং পরামর্শ দেব যে আপনারা একটু সচেতন হয়ে বাড়তি সময় নিয়ে এই পেপারটাকে পড়বেন। পেপারটা মূলত 3টি পার্ট আছে। একটা পার্ট সেটা হচ্ছে সোশ্যাল রিসার্চ, একটা পার্ট। দ্বিতীয় পার্টটায় রয়েছে স্ট্যাটিস্টিক্স, আর ওই স্ট্যাটিস্টিক্স এর মধ্যেই আরেকটি সাব পার্ট বের করেছে, সেটা হচ্ছে কম্পিউটার ইউজ ইন ওই রিসার্চ। অর্থাৎ যদি আমি মূল পার্টটাকে ভাগ করি 3টে পার্টে, তাহলে একটা পার্ট আপনারা জানতে পারবেন সোশ্যাল রিসার্চ, দ্বিতীয় জিসান কি কিছু বলবেন? হ্যান্ড রেজ দেখছি, হ্যান্ড রেজ গুলো যারা ইয়ে করেছেন সব অফ করুন, আনমিউট করুন, প্রত্যেকের আনমিউট করবেন। সরি, আনমিউট বলছি, মিউট করবেন, আনমিউট যেটা করা আছে মিউট করবেন। ওকে, তো এই যে 3টে পার্ট, আপনাদের এই 3টে পার্টে মোট ইউনিট রয়েছে 11টা। সোশ্যাল রিসার্চে রয়েছে 4টে ইউনিট, স্ট্যাটিস্টিক্স পার্টটাতে রয়েছে 4টে ইউনিট, আর কম্পিউটার পার্টটায় আপনাদের রয়েছে 3টে ইউনিট। এই যে কম্পিউটার পার্টটা রয়েছে, এখান থেকে আপনাদের 20 নাম্বার আপনাদের পাবেন, মানে 20 নাম্বারের কোশ্চেন থাকবে। সেই জন্য কম্পিউটারটা বর্তমানে যে এই যে ই সোর্স, হ্যাঁ, এর ওপরে কিন্তু কোশ্চেন থাকবে। কম্পিউটারের বিভিন্ন পার্টস, এখনের ইন্টারনেট, এখনের যে গণমাধ্যম, ডিজিটাল দুনিয়া,
এবং এবং যে রিসার্চের উপরে যে কম্পিউটারের ব্যবহার, গুরুত্ব বর্তমানে, এমনকি শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব, আহ, সেটার উপরে আপনাদের কোশ্চেন গুলো থাকবে। এটা আমি প্রথমেই বলে দিলাম। এই যে সোশ্যাল রিসার্চ, এই সোশ্যাল রিসার্চের যে 4টে আপনার ইউনিট রয়েছে, সেই 4টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে আপনারা জানবেন রিসার্চ সম্পর্কে ধারণা। এখানে যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, যেমন একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ রয়েছে, তারপরে রিসার্চের জন্য বেসিক এলিমেন্ট কি রয়েছে, সেই এই সোশ্যাল ওয়ার্ক রিসার্চে। এছাড়া রয়েছে আপনার আহ, যে এই যে সায়েন্স, সায়েন্স মানে বৈজ্ঞানিক যে গবেষণা আমরা বলি, তার মানে কি, সেটার ধারণা কি, সেটার বৈশিষ্ট্য কি রয়েছে সায়েন্টিফিক মেথডের। তারপরে আপনার রয়েছে যে এই যে এই যে সামাজিক যে গবেষণা, সমাজ কর্ম গবেষণা, সামাজিক গবেষণা দুটো আলাদা। এই যে সামাজিক গবেষণা, এই সামাজিক গবেষণার লক্ষ্য কি, এবং এই যে সামাজিক গবেষণা আর সমাজ কর্ম গবেষণা, এই দুটোর পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। হ্যাঁ, সেই সাথে সাথে যে নৈতিক যে বাধাগুলো রয়েছে, এথিক্যাল ইস্যু গুলো রয়েছে রিসার্চের ক্ষেত্রে, সেগুলো কি কি রয়েছে। এছাড়া যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের যে এই যে কনস্ট্রাক্ট গুলো বা ভেরিয়েবল গুলো রিসার্চের জন্য যেগুলো দরকার হয়, তারপরে আপনার হাইপোথিসিস গুলো, হ্যাঁ, তারপর থিওরি, এবং এই যে এই যে বিভিন্ন ধরনের যে অপারেশনাল ডেফিনিশন গুলো, এবং রিসার্চের স্টেপ প্রসেসটা, এগুলো জানবেন। সেই সাথে সাথে কিভাবে রিসার্চ করতে গেলে, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ করতে গেলে, যেটা আপনাকে প্রথম একটা সমস্যাকে চিহ্নিত করতে হবে, সেই সমস্যা চিহ্নিত করবেন কিভাবে, কিভাবে আপনি সেটার রিসার্চ যে করবেন তার ডিজাইনটা বানাবেন কিভাবে, যেটাকে ব্লুপ্রিন্ট বলা হয়, বাংলায় গবেষণার নকশা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক রিসার্চ এন্ড এনি আদার্স রিসার্চ অলসো। সেই সাথে সাথে আমরা জানতে পারবো এই ফার্স্ট ইউনিটে ডাটা কালেকশন কিভাবে, কত রকমের ডাটা রয়েছে, সেই কালেক্টেড ডাটা গুলোকে অ্যানালাইসিস করবেন কিভাবে, কিভাবে সেগুলোকে মূল্যায়ন করবেন, হুম, কিভাবে, এবং কিভাবে আপনি রিসার্চের যে প্রতিবেদনটা হয় সেই প্রতিবেদনটা কিভাবে লিখবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি জানবেন ইউনিট ওয়ানে। তাহলে যদি আমি সংক্ষেপে বলি, ইউনিট ওয়ানে কি পেলাম, মূলত সোশ্যাল মানে সায়েন্স থেকে শুরু করে সোশ্যাল রিসার্চ, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সেই সম্পর্কে পুরো ক্লিয়ার ধারণা, দুটোর মধ্যে সম্পর্ক, আর সোশ্যাল ওয়ার্ক রিসার্চ করতে গেলে কি কম্পোনেন্ট লাগে, কি মেথড লাগে, কি থিওরি লাগে, সেখানে হাইপোথিসিস কি রয়েছে, সেখানে কনস্ট্রাক্ট কি রয়েছে, হ্যাঁ, সেখানে আপনার ভ্যারিয়েবলস কোনগুলো, সেখানে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, ডাটা কালেকশন করবেন, এই সমস্ত বিষয়, এমনকি রিপোর্টটা কিভাবে লিখবেন, প্রতিবেদনটা কিভাবে লিখবেন। এবার আসবো, এতক্ষণে সব জয়েন করছে, এবার আসবো 2 নাম্বার ইউনিট। খুব মন দিয়ে কিন্তু প্লিজ শুনবেন, এখান থেকে অনেক কিছু আপনারাই নিজেরা বুঝতে পারবেন কোন কোশ্চেন গুলো আমাদের করার দরকার, একই সাথে আমি সব বলে যাচ্ছি। 2 নাম্বার ইউনিটে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে পার্টিকুলার ওই আহ, আহ, কিভাবে আমরা
যে সোশ্যাল ওয়ার্ক রিসার্চটা করছি, সেই রিসার্চের যে ফলাফলটা, সেটা কিভাবে আমরা সোশ্যাল ওয়ার্কে ইমপ্লিমেন্ট করব। সোশ্যাল ওয়ার্কে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব, এবং রিসার্চ যে কত রকমের আছে, যেমন আপনার ইন্টারভেনশন রিসার্চ রয়েছে, প্র্যাকটিস বেসড রিসার্চ রয়েছে, সেই যে টাইপ অফ যে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সেইগুলোকে আমরা এখানে জানব। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল ওয়ার্ক রিসার্চের কি প্রয়োজনীয়তা জানবো, কত রকমের সোশ্যাল ওয়ার্ক রিসার্চ রয়েছে, যেমন বললাম ইন্টারভেনশন রিসার্চ, প্র্যাকটিস বেসড রিসার্চ, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে জানবো কিভাবে আমরা নিড অ্যাসেসমেন্ট করি। নিড অ্যাসেসমেন্ট স্টাডি, এটাও একটা রিসার্চ, প্রয়োজন ভিত্তিক রিসার্চ। এবং সিচুয়েশন অ্যানালাইসিস, মনিটরিং অ্যান্ড হচ্ছে ইভলিউশন, মূল্যায়ন। মনিটরিং মানে তদারকি। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, পলিসি রিসার্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টিকা দেবে পলিসি রিসার্চ। এগুলো আমরা ইউনিট 2 তে জানতে পারবো। ইউনিট 3 তে পুরো সমগ্র রিসার্চ ডিজাইনটাকে সুন্দর করে দিয়েছে। সেখানে আমরা প্রথম জানতে পারবো রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা কি, কি ইম্পর্টেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা কি রয়েছে এই গবেষণার নকশা বা ব্লুপ্রিন্ট বা রিসার্চ ডিজাইনের। এই যে সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে, বিজ্ঞান ভিত্তিক সামাজিক সমীক্ষা, এখানে কিন্তু সার্ভে ঢুকে গেল। সার্ভে অ্যান্ড রিসার্চ এর কিন্তু একটা গ্যাপ আছে, আমি সংক্ষেপে বলে দিই। মূল গ্যাপটা হলো সার্ভে মানে জাস্ট ডাটাটা কালেক্ট, আর রিসার্চ মানে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে পুরো কালেক্ট হবে, প্লাস অ্যানালাইসিস করে একটা আবিষ্কার দাঁড়াবে, একটা নতুন ফলাফল দাঁড়াবে। এই সার্ভে আর রিসার্চের মধ্যে পার্থক্য আমরা এইটা টোটাল এই সেকশন সি মানে ইউনিট 3 তে জানতে পারবো। সেই সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের যে ডিজাইন, তার সাথে সাথে যে থিওরি গুলো রয়েছে, যেমন গ্রাউন্ডেড থিওরি, কেস স্টাডি, হ্যাঁ, এইরকম যে ফেনোমেনোলজি এবং এনথ্রোপোগ্রাফি। এনথ্রোগ্রাফি তো আপনাদের যখন ডিজার্টেশন করবেন, হ্যাঁ, এথনোগ্রাফি, তো এগুলো আপনাদের ডিজার্টেশনের সময় কাজে লাগবে সেকেন্ড ইয়ারে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট টিকা আপনাদের রয়েছে ইউনিট 3 তে, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ আর হচ্ছে আরেকটাও রাখবেন পার্টিসিপেটরি রিসার্চ। এটা ইউনিট 3 তে পাবেন, নোট করে নেবেন, তাহলে সহজে খুঁজেও পেতে সুবিধা হবে। ইউনিট 4, ইউনিট 4-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আপনারা শিখবেন, যেটা ছাড়া রিসার্চটাই হয় না, সেটা হচ্ছে স্যাম্পেলিং। অর্থাৎ রিসার্চ কখনো যে বিষয়কে কেন্দ্র করে হয়, সেই বিষয়টাতে যতজন ভুগছে সবার উপরে, সবার কাছ থেকে ডাটা তুলে হয় না। কি করে, যদি দেখা যায় ভুগছে 1000 জন, তার মধ্য থেকে তাদেরকে 1000 জনকে প্রতিনিধি করতে পারবে এই রকম 10 জনের মধ্য থেকে একজন করে নেয়। এই যে 10 জনের মধ্য থেকে একজন করে মানে 1000 জনে 100 জনকে নিল, এই 100 জনটা হচ্ছে স্যাম্পেলিং। এই স্যাম্পেলিং, কেউ কিছু কি বলবেন? মলয় কারণ ডিস্টার্ব করবেন না। মলয়, স্যার মলয়, স্যার মাইকটা হাতে লেগে অন হয়ে গেছিল স্যার, সরি স্যার।
না, ঠিক আছে, ঠিক আছে। তো খুব খেয়াল করুন, এই যে স্যাম্পলিং, এই স্যাম্পলিংটা কিন্তু বিভিন্ন রকম। আপনি আপনাকে রিসার্চ অনুযায়ী কিভাবে আপনি প্রতিনিধিত্ব যাচাই করবেন, বাছাই করবেন, তারও একটা পদ্ধতি আছে, ভীষণ মজাদার। আমি দেখেছি আপনাদের এই এমএসডব্লিউ স্টুডেন্টরা, মানে আমার কাছে গাইডে যারা থাকে বাদ দিয়ে দেন, তারা তো সারা বছর ক্লাস পেয়ে পেয়ে শিখতে পারে, উপভোগ করে, নিজেরা রিপোর্টটা বানায়। ম্যাক্সিমাম জন হলে সিনিয়রদের জিনিসটাকে কপি করে নেয়, নাহলে কেনা কপি নেয়। এই জায়গাটা আমি বলবো আপনাদের ব্যাচের কেউ এই সুযোগটা ছাড়বেন না। আপনারা এমএসডব্লিউ পড়ছেন বলেই একটা রিসার্চ করার সুযোগ পাচ্ছেন। অসাধারণ লাগবে যদি এটার ভেতরে ঢুকে যান, একটু বুঝে যদি আপনি একটু সময় নিয়ে করেন। তো এই রিসার্চের মূল একটা পার্ট হলো, অন্যতম মূল পার্ট স্যাম্পলিং। এখানে কোন মেথড অ্যাপ্লাই করবেন, কোন সোর্স ডাটাটা কালেক্ট করবেন, প্রাইমারি থেকে কোন ডাটা কালেক্ট করবেন, সেকেন্ডারি থেকে কোন ডাটা কালেক্ট করবেন, তারপরে এই স্যাম্পলিং কাকে বলে, কত রকমের স্যাম্পলিং আছে, স্যাম্পলিং করার অ্যাডভান্টেজ কি রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, মানে সুবিধে এবং অসুবিধেগুলো কি, এবং এই স্যাম্পলিং যখন আপনি করবেন তখনই ঢুকে যাচ্ছে সাক্ষাৎকার, মানে ইন্টারভিউ। ইন্টারভিউ জিনিসটা কি, সেটার প্রসেসটা কি, পুরো মানে কিভাবে আপনি এখানে কোশ্চেনারি তৈরি করবেন ডাটা কালেকশনের জন্য, কি কি ধরনের কোশ্চেন নিয়ে কোশ্চেনারিটা গঠিত হয়, কিভাবে একটা ইন্টারভিউর শিডিউল তৈরি করবেন, এবং আপনি যখন অ্যাজ এ ইন্টারভিউয়ার আপনি ইন্টারভিউ নিতে যাবেন অ্যাজ এ রিসার্চ, আপনি রিসার্চার হিসেবে, তখন আপনার রোলটা কি প্লে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর্থ ইউনিটের একটি, বলেই দিই, নমুনা চয়ন বলতে কি বোঝো, কয় প্রকার, কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো, নমুনা চয়নের, প্রত্যেকটি নমুনা চয়নের সুবিধে অসুবিধে, আর একজন ইন্টারভিউয়ারের রোল কি। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটি করে রাখবেন, পাবেন। তাহলে এই যে রিসার্চের এই যে 4টি ইউনিট, এই 4টি ইউনিটের প্রতি ইউনিট থেকে আপনারা পাবেন গড়ে 10 নাম্বার করে 40 নাম্বার। তাহলে 40 থেকে 50 নাম্বার আপনি এই রিসার্চ পার্ট থেকে পাবেন। কি আওয়াজ করছেন এরকম কুটকুট, কারো বোধহয় একটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছেন না। প্লিজ দেখে নেন সবার, কারো একজনের আনমিউট করা আছে। তো এই 50 আর আপনি কম্পিউটারে 20-70, এই 30 নাম্বার যে বাকি থাকছে, 30 থেকে 40 নাম্বার, এই নাম্বারটা দেবে আপনার এই সেকেন্ড মডিউলটা থেকে, যেটা স্ট্যাটিস্টিক্স। প্রবলেমটা আপনাদের এই জায়গাটাই হবে। যারা স্ট্যাটিস্টিক্স পার্ট নিয়ে পড়াশোনা করেছেন আগে, তাদের জন্য ভীষণ ভালো, তাদের জন্য 7 পেপার খুব ভালো, একদম অঙ্কের মতো নাম্বার। কিন্তু যারা করেননি, তারা ওই মিন মিডিয়াম মোড এইতেই গিয়ে আটকে যান, যা ইউনিভার্সিটি ক্লাস দেওয়ায় বাকিগুলো ভুলতে বসেন। যার ফলে এইখানটাতে কিছু কোশ্চেন থাকবে যেটা ম্যান্ডেট, সেখান থেকে বেরিয়ে আসা যায় না। এখানে আপনাকে কি করতে হবে, এই স্ট্যাটিস্টিক্স পার্টটাতে, মানে 5 থেকে 8 পর্যন্ত, যেখানে রয়েছে রিসার্চের মেজারমেন্ট, অর্থাৎ মেজারমেন্টের স্তর,
যেমন নমিনাল স্তর আছে, অর্ডিনাল স্তর আছে, ইন্টারভেল স্তর আছে, রেশিও রয়েছে। তারপরে আপনার রিসার্চের যে সেলিং স্কেলিং গুলো রয়েছে, যেমন লাইকার্ট স্কেল রয়েছে, তারপরে আমাদের থর্নস্টনের স্কেল রয়েছে, গুটেন গুটম্যানের স্কেল রয়েছে। এই লাইকার্ট, থর্নস্টন, থার্স্টন আর হচ্ছে আপনার গুডম্যান, এই তিনটের মধ্যে একটা তো থাকে, দুটো থাকে। এর ছাড়া যেটা দরকার সেটা হচ্ছে রিলায়েবিলিটি আর ভাইবিলিটি, এই দুটোকে আপনারা পড়ে রাখবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, 5 নম্বর ইউনিটটি স্ট্যাটিস্টিক্স পার্ট থেকে আপনারা গুরুত্ব দেবেন বেশি, কারণ এখানে কোশ্চেন থাকবে। এই কোশ্চেনটা আপনারা যদি অ্যাটেন্ড করতে পেরে যান, তাহলে আরো 10-12 অর্থাৎ প্রায় 80-র মতো নাম্বার আপনার বারবার লেফট হয়ে যাচ্ছেন কেন, এটা একটা প্রশ্ন। কেউ কেউ বদমাইশি করে, এরা বোঝে না, জানেন তো, কিছু মানুষ থাকে। আর আপনারা ভুল করেন কেন স্টুডেন্টরা, এই ক্লাসের লিংক অন্যকে দেবেন না। অন্যকে দেওয়া মানে মনে রাখবেন আপনার ক্ষতি, আপনার ক্ষতি। আমি এটা আপনাদের জন্য দিচ্ছি ক্লাসটা, এই ক্লাসটা আপনারা সময়টা এতটা নষ্ট করে, মানে সময়টা দিয়ে আপনারা নিচ্ছেন, সেটা কেউ ডিস্টার্ব করবে তো? ওই যে যারা সব ট্র্যাপ চারিদিকে সাজিয়ে রেখেছে, তারা এটা না করলে তাদের নোটগুলো ভালো বিক্রি হবে। আমি আমি এটা করে দিলে আপনারা সচেতন হয়ে গেলে নেবেন না। এমনিতেই তো যারা একবার ভুগছেন তারা পরের বছর অন্য ছেলেদেরকে বলে দিচ্ছেন। কিন্তু এরা তবুও দেখবেন কিছু না কিছু করেই, চলতেই থাকে, এ চলবে, এ চলবে। এরা এরকম ওই ঢুকে ডিস্টার্ব করবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনি যাতে ভালোভাবে আমি যেটা দিচ্ছি না নিতে পারেন। কারণ এগুলো নিয়ে নিলেই তো আপনি অনেকটা প্রিপারেশনের সুযোগ পেয়ে যাবেন না। আমার ক্লাসগুলো যারা নিয়েছেন তারা তো জানেন যে কতটা এফেক্টেড আপনাদের জন্য। সেগুলো যাতে না এফেক্টেড হয় সেটাই সুবিধে, যত না হবে তত ওদের সুবিধে, ওদের উপর ডিপেন্ড করবেন, এই হচ্ছে ব্যাপার আর কি, এটা থাকে। যাই হোক, তাহলে 1 থেকে 5 নম্বর ইউনিট আপনাদেরকে খুব যত্ন করে পড়তে হবে 7th পেপারের জন্য। আর কম্পিউটার পার্ট মানে 9 থেকে 11। আমি মূল যে বিষয়টা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 11টা ইউনিটের মধ্যে 6, 7, 8 এটাকে কম পড়ুন যাদের স্ট্যাটিস্টিক্স জানা নেই। কিন্তু 1 থেকে 5 এবং 9 থেকে 11 এই 8টা ইউনিট আপনাকে পুরো তৈরি থাকতে হবে, তাহলে আপনি 7 নম্বর পেপারে নাম্বার তুলে নিতে পারবেন। আর যদি আপনি প্রথম থেকেই ঘাবড়ে যান, তাহলে 7 নম্বর পেপারে যেমন প্রতি বছরই ইনকমপ্লিট আসে অনেক ছাত্রছাত্রী, আপনারও তাই আসবে। এটা প্রথম আপনাদের অ্যালার্ট করে রাখি, কারণ আমি আজ ক্লাসটা নিচ্ছি, অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার 7 নম্বর পেপারের একটা দেন। আমি জানি 7 নম্বর পেপার ভীষণ টাফ, এটা আপনাদের ভয়ের ব্যাপার। আশা করি আমার এই কথাটার পর কিছুটা হলেও আপনারা একটা রাস্তা পেলেন। আর আমার কথা আজও পর্যন্ত খিলাফ হয়নি, এটা জেনে রাখবেন। এর বাইরে কোশ্চেন বেরোবে না। 1 থেকে 5, 9 থেকে 11 খুব ভালো করে আমি যে 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 পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলোকে একেবারে তৈরি করে রাখুন। আর যারা বিভিন্ন জায়গায় ওই অগতির গতির মতো বাধ্য হয়েছেন নিতে নোটস, সেই নোটস গুলো একবারও কি খুলে দেখেছেন? যদি খুলে দেখে থাকেন তাহলে আমার সাথে একমত হবেন। হলে দেখবেন আপনাদেরই ওই স্টাডি বুকের পাতার জেরক্স, নয়তো গুগল ট্রান্সলেট করা কিছু, তার মধ্যে কিছু পাবেন। আর না হলে আপনার ওই ওল্ড সিলেবাসের নোটস, লাভ হবে না। তাই নোটস নিয়েছেন রাখুন,
যা পড়েছেন পড়েছেন, ওর উপর ডিপেন্ড কেউ করবেন না। দোহাই, আপনারা বইটাকে পড়ুন। আর বইটা পড়তে গেলে ইংলিশ ভার্সনটা কাছে রেখে পড়ুন। কোথাও কোনো জায়গায় আটকে গেলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে মেসেজ বা ভয়েস ক্লিপ দিয়ে জানান। কল করার প্রয়োজন হলে আমি বলবো কল করুন। সবসময় কলটা আমি নিতে পারছি না, সামলাতে পারছি না একা। কিন্তু কখনো এটা ভাবেন না যে স্যারের কাছে তো আমি পড়িনি, কেন এত স্যারকে জ্বালাবো, এটা কখনো ভাববেন না। স্যার সকলের জন্য। যারা আমার কাছে গাইড নিচ্ছে তাদের আলাদা গ্রুপ আছে, তাদেরকে 100%টাই দিতে হবে। আর যারা আপনারা আছেন, আপনাদের তো আমি 20-30% তো দিতেই পারি, সেটা হলো আপনাদের কাছে অনেক। তাই সবার জন্য আমি, নিশ্চিন্তে থাকুন, সব সময় নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে কল করুন। আর এই যে গ্রুপটা অ্যাড হয়েছেন, এ ঠিকানা থাকলে আর আদার্স কোনো গ্রুপে থাকারই দরকার নেই। দেখবেন আমি যদি একটা কিছু আপনাদের ডিক্লারেশন দিই, কোনো কিছুর উপর ক্লিয়ার করি, সেটা কেউ না কেউ ব্যাটা আছে, সে নিয়ে তারপরে অন্য গ্রুপে দেবে, দেখবেন এটা মিলিয়ে নেবেন আমার। যাই হোক, আচ্ছা, এই যে অরূপ বললেন স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ গুলো সলভ করে দেবেন, আচ্ছা কি করে পসিবল, কি করে পসিবল বলুন? আপনাকে তো স্ট্যাটিস্টিক্স শেখাতে হবে আগে, পসিবল নয় নিশ্চয়ই। তো বেকার অবান্তর প্রশ্ন করে লাভটা কি? বরং কিভাবে 7 নম্বর পেপারটা আপনি পাসটা করতে পারবেন, রেজাল্টটা তার মধ্যেই ভালো করে নিতে পারবেন, তার মধ্যে একটা টিপস দিলাম। 1 থেকে 5, 9 থেকে 11, খুব ভালো করে পড়ুন। 6 কি আছে? স্যার একটু ডিস্টার্ব করছে স্যার। স্যার বলছিলাম যে বলুন। স্যার স্ট্যাটিস্টিক্স এর যে ম্যাথ গুলো বললেন না স্যার, তো হ্যাঁ, স্যার ও তো স্যার আপনি যেটা বললেন স্যার সেটা ঠিকই আছে, শেখানোর বিষয় আছে স্যার, ওটা না শিখলে তো আর করা যাবে না। তো স্যার বলছিলাম কাইন্ডলি যদি ওই ম্যাথ গুলো স্যার একটু মানে আপনি যা দিচ্ছেন সেটা ঠিকই আছে, তো স্যার একটু যদি স্যার ম্যাথ গুলো কিভাবে আমরা সলভ করব বা কোন প্রসেসে আপনার হচ্ছে মোড মিডিয়ান মোড এগুলো স্যার ইয়ে করব, মানে বের করব, বা অন্যান্য যে ম্যাথ গুলো আছে সেগুলো কি করে সলভ করব, যদি একটু স্যার শেয়ার করা যায় স্যার তাহলে খুব ভালো হয়। কিভাবে? ঠিক আছে, এবার মিউট করুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা বলুন, আমি আমার ওদিকটাকে সামলে, অফিস সামলে আমি আপনাকে আপনাকে তাহলে কয়েকটা কন্টিনিউ ক্লাস দিতে হবে, সেটা পসিবল নয়, পসিবল নয়। এক, দুই হচ্ছে এর সলিউশন আছে। কি সলিউশন আছে? ইউটিউবে অজস্র ক্লাস আছে। আপনি যখন মিন নিয়ে জানতে চাইবেন, তাহলে মিনের ক্লাস দেখে নেবেন। যখন মিডিয়াম নিয়ে জানতে চাইবেন, তখন আপনি মিডিয়ামের ক্লাস। আপনি যেটা জানতে চান, বইটাকে সামনে খুলে রাখুন। এই 6, 7, 8, এতে যে যে জায়গায় আটকে যাবেন, আপনি ইউটিউব ফলো করুন। সহজ সলিউশন আমি আপনাকে আপনাকে শুধু না, সকলের জন্য দিয়ে রাখলাম। এবার আমি একটু জানিয়ে দিই যে 6, 7, 8-এ কি আছে। 6 নম্বর যেটা হচ্ছে, সেই ডাটাটাকে কিভাবে প্রসেস করবেন, আর এইখানটাতে স্ট্যাটিস্টিক্স কিভাবে প্রসেস করবেন, মানে অ্যানালাইসিস করবেন, কিভাবে সাজাবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন। এইখানে কোডিং রয়েছে, এখানে যে আপনার মাস্টার শিট, যার উপরে চক বিন্যাস করবেন সেটা রয়েছে। এইখানেই ক্যাটাগরি করতে হবে, ক্যাটাগরি ভিত্তিক। এখানে ক্লাসিফিকেশন রয়েছে। এখানে যে আপনারা যে ডায়াগ্রাম গুলো সেট করবেন, এই ডায়াগ্রাম গুলো কিন্তু কোশ্চেনে থাকবে, টিকা থাকবে। পাই ডায়াগ্রাম, গ্রাফস, বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, হ্যাঁ, এই ট্যাবুলার গুলো, এইগুলোকে আপনারা কিন্তু কোশ্চেনে পাবেন। এই এইগুলোকে কোশ্চেন করে রাখবেন, তাহলে কি হবে, তাহলে যে দুখানা ম্যান্ডেট অঙ্ক থাকবে, সেটা যদি 5
ওখানে দেবে। 8-এ রয়েছে আপনার হ্যাঁ 8-এ যেটা রয়েছে আমাদের যে মেজার গুলো বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের যে এই যে কার্ল পিয়ারসন তার যে সিগনিফিকেন্ট করা রয়েছে স্পিয়ারসম্যানের, এইখানেও কিন্তু টিকা পেয়ে যাবেন 8-ইউ। কিন্তু 7টা থেকে আপনি সেই ধরনের এই যে মিন, মিডিয়াম, মোড, রেঞ্জ এগুলো রয়েছে 7-এ, এইখানটা আপনাকে একটু পড়তে হবে। আপনি 8-এও কোশ্চেন পাবেন, 6-এও কোশ্চেন পাবেন, 7টাতে ম্যাথ পাবেন, 8-এও কিছু ম্যাথ পাবেন। ওই 7-এর থেকে একটা ম্যাথ দেয় আর 8-এর থেকে একটা ম্যাথ দেয়। এই ম্যাথ যারা করতে চান তারা ম্যাথ ক্লিয়ারের জন্য আপনি 7 আর 8 দেখবেন। আচ্ছা, কেউ কি ইচ্ছে করে অন্যদেরকে কোনো কিছু প্রসেস করে লেফট করাচ্ছেন? আমি কিন্তু মার্কিং করে রেখেছি যে 3 জন আছেন। স্যার বলুন। বলছিলাম, হ্যাঁ বলছি ওই কম্পিউটারের যেটা ওটা বেসিক্যালি কি করতে হবে, ওটা আমি কিছু বুঝতে আচ্ছা, পারছি না। এবার আমি বলছি, কম্পিউটারের আমি আমি কম্পিউটার পার্টটা বলছি, এর স্ট্যাটিস্টিক্স গেল, কম্পিউটার পার্ট বলছি। কম্পিউটারের পার্টে যে 3টে ইউনিট রয়েছে সেখানে যেটা আপনারা প্রথমেই পাবেন 9 নম্বর ইউনিটে, সেটা হচ্ছে এই যে ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেট, আন্তর্জাল, এটা কি, এর ব্যবহার আজকের দিনে, এবং সোশ্যাল রিসার্চে তার কি ব্যবহার। তারপরে এই যে সোশ্যাল সায়েন্স রিসার্চ, তার কম্পিউটার প্যাকেজ, একটা জেনারেল প্যাকেজ, সেখানে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ই ই রিসোর্স যেগুলোকে বলছে, সেই ই রিসোর্স বলতে কি বোঝায়, এইগুলো হচ্ছে আপনার 9 নম্বর ইউনিট থেকে থাকবে। 10 নম্বর ইউনিটটায় কিভাবে আপনি একটা করবেন, রিপোর্টের প্ল্যানিং করবেন কম্পিউটারে, কিভাবে আপনি এডিট করবেন, তারপরে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট কিভাবে আপনি তৈরি করবেন, বিবলিওগ্রাফি কি, এইখানে বিবলিওগ্রাফি, হ্যাঁ বিবলিওগ্রাফি কি, তারপরে পুরো একটা একটা সাহিত্য পর্যালোচনা, লিটারেচার রিভিউ, এগুলো 10 নম্বর ইউনিটে থাকবে। এবং কিভাবে আপনি একটা রিসার্চ অ্যাবস্ট্রাক্টকে প্রিপেয়ার করবেন, তৈরি করবেন, এটা থাকবে। আর 11 নম্বর যেটা, সেটা পুরোটাই ওইআর, পুরোটাই ওইআর নিয়ে, যেটা আপডেট এখন কম্পিউটারের, ওপেন এডুকেশনাল রিসোর্সেস, ওপেন এডুকেশনাল রিসোর্সেস মানে মুক্ত শিক্ষা। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছিলেন? হ্যালো, ওকে। এবার আপনাদের খুব সহজ করে এই যে সোশ্যাল রিসার্চ, আমি একটা কোশ্চেন আপনাদের একটু ক্লিয়ার করে রাখি, যাতে এটা আপনারা পরীক্ষায় লিখতে পারেন, এটা আসবেই। সেটা হচ্ছে, প্রথম জানতে হবে এই যে সোশ্যাল, স্যার বলছি এটা কি প্র্যাকটিক্যালি হবে না? না না না, স্যার বলছি এটা থিওরি, প্র্যাকটিক্যালি হবে না? না না না, প্র্যাকটিক্যাল না, থিওরি, থিওরি কোশ্চেন থাকবে, আমি বললাম না 20 নম্বরের কোশ্চেন থাকবে, ছোট ছোট টিকা দেওয়া থাকবে, একটু হয়তো একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন 7 নম্বরের থাকবে, এই রকম মোট 10 করে ওদের ওখানে কম্পিউটার থেকে 3টে কি 4টে কোশ্চেন দেওয়া থাকবে, দুটো কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। এই দুটো কোশ্চেনের মধ্যে পার্ট কোশ্চেন 2-3টে করে থাকে, 10 নাম্বার করে, দুটো 10-10-20, ঠিক আছে। ওখানে কিন্তু একটা কোশ্চেনের মধ্যে কিছু টুকরো টিকা দেয়,
সেটা হতে পারে 5টা টিকা দিয়ে দিতে পারে বা 4টা টিকা দিয়ে দিতে পারে, এরকম টিকা দেয়। সেই যে যিনি ওই কোশ্চেনটা চুজ করবেন তিনি ওই কোশ্চেনটা করবেন। ওকে, আচ্ছা আমাকে একবার একটু সকলে জানান তো আমার ভয়েসটা কি পরিষ্কার সবার কাছে যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আসছে স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। এই দেখুন না, সোনার ডাঙ্গা ভিলেজ বলে কেউ একজন জয়েন করছে, বলুন এগুলোকে জয়েন করানো যায়? ও বিভিন্ন ধরনের বদমাইশি করে, গ্রুপের স্টুডেন্ট স্যার হলে আমি এগুলো সুস্মিতা করবে বলছি না। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন? স্যার স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি, বলুন স্যার পুষ্পিতা। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। ওই হ্যাঁ কম্পিউটার রিসার্চে যে আপনি শর্ট টাইপ যে নোটস গুলো দিয়েছেন, ওখানে হ্যাঁ অনেকগুলো রয়েছে, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে আপনার ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলো কি ছোট ছোট নোটস এর মধ্যে, এগুলো টিকার মধ্যে আসতে পারে স্যার? হ্যাঁ, ও তো বললাম তো টিকাতে থাকবে। ওগুলো সবটাই টিকার মধ্যে থাকবে? হ্যাঁ, কিন্তু আপনি কি আমার কাছে আমার গাইডে রেজিস্টার্ড স্টুডেন্ট নাকি অন্য কেউ রেজিস্টার্ড স্টুডেন্ট? না স্যার, আপনার কাছে গাইড নেওয়া, সুস্মিতা গুপ্তা বলছি স্যার, ওই ও সুস্মিতা, কলকাতা সুস্মিতা, থেকে। আমি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু সাবধান, আপনার কাছে এবার ফোন যেতে থাকবে, খুব সাবধান, খুব স্যার, সাবধান। এখন দু একটা কল এসছে স্যার। হ্যাঁ, আমাকে কলের নাম্বারগুলো একটু দিয়ে দিবেন, হ্যাঁ ঠিক আছে স্যার, আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজও এসছে স্যার। দু আমাকে একটা দিয়ে কল তো দেবেন। অনেকবার করেছে। হ্যাঁ তারপরে আমাকে আমাকে ফোন করে বলছে যে এরকম আপনি নোটস কোথাও থেকে নিয়েছেন। তা আমি বলেছি আমার কোনো নোটস এর প্রয়োজন নেই, আমি কোথাও থেকে নোটস নেবও না, হুম, আমি হুম। নোটস ছাড়াই পড়বো, আমি এ কথা বলেছি স্যার। না, আমাকে একজন ইয়ে করলো, তাকে খুব জ্বালিয়েছে, একজন জানতে পেরেছে যে সে আমার গাইডে আছে, খুব বলছি স্যার অবাক বলছি না ছোড়ো বান্দা, আপনি প্লিজ যেভাবে হোক আমাকে তাপস স্যারের বলে, আপনি কি চান যে স্যারের সাথে আমার রিলেশন নষ্ট হোক? না আমরা স্যার, সেই আমাকে ধরনের ফোন নই। করে বলছে যে আপনি কি নোটস অলরেডি নিয়েছেন, গাইডস নিয়েছেন কারোর থেকে? তা আমি বলছি কেন বলুন তো। বলছে না, আমরা তো ওপেন এর গাইডস দিই, সেই কারণেই জিজ্ঞাসা করছি। আমি বললাম আপনি আমার নাম্বারটা কোত্থেকে পেয়েছেন বলাতে, তখন বলছে আমাদের এরকম অনেক পোর্টাল আছে যে সাইট থেকে আমরা নাম্বার পাই। তা আমি বললাম ঠিক আছে। তা আমাকে বলছে আপনি যদি গাইডস কোথাও থেকে নিয়ে থাকেন আমাদের একটা ফটো তুলে দিতে পারেন, আর যদি আপনি নেবেনও মনে করেন তাহলে আমাদেরকে বলতে পারেন। আমি বলছি দেখুন আমার কোনো গাইডস কোথাও থেকে নিয়ে নি, আর খুব আমার সাবধান, প্রয়োজনও নেই বলে আমি খুব ফোনটা কেটে খুব দিয়েছি স্যার। সাবধান। ওরা এখন তাপস স্যারের একটা নোটবুক আদায়ের জন্য খুব উঠে পড়ে লেগেছে, খুব সাবধান, খুব সাবধান, স্যার ঠিক আছে জ্বালাবে। স্যার। আচ্ছা যাই হোক, ওই জন্য আমি বলে দিই জেনারেল ক্লাসে যারা গাইডের আছেন তারা কেউ কিছু বলবেন না, একদম সোজা কথা বলছি, কারণ এখানে সবাই তো সমান না, এক দুজন থাকে বদমাইশ গুলো। সে তো আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে চলুন। জেনারেলদেরকে একটু বলার সুযোগ দেন, কারণ ওরা তো সবসময় আমাকে পায় না। হ্যাঁ, আচ্ছা এবার আসি, খুব ইম্পর্টেন্ট আপনাদের একটি কোশ্চেন, এই কোশ্চেনটা আপনারা দরকার হলে খাতায় সবাই নোট করে নেবেন। সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল সার্ভে, সোশ্যাল রিসার্চ আর সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, এই তিনটে বিষয় কি? এই তিনটে বিষয় সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা আপনাদের থাকে তাহলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। কেউ আনমিউট করে রেখেছেন বোধহয়, মিউট করবেন প্লিজ। এই তিনটে বিষয় যদি ক্লিয়ার থাকেন কেউ, তাহলে তিনি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। তিনটে বিষয় ক্লিয়ার থাকলে কি কি কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন? নাম্বার 1, সামাজিক গবেষণা বলতে কি বোঝেন, বা গবেষণা বলতে কি বোঝেন, বা বৈজ্ঞানিক গবেষণা বলতে কি বোঝেন। সমাজ কর্ম গবেষণা বলতে কি বোঝেন, বা সমাজ কর্ম গবেষণা কি, সমাজ কর্ম গবেষণার প্রয়োজনীয়তা, সমাজকর্ম গবেষণার সঙ্গে সামাজিক গবেষণার রিলেশন অথবা এই ডিফারেন্স মানে পার্থক্য কি, সামাজিক গবেষণার সঙ্গে সামাজিক সমস্যার এই সরি সামাজিক গবেষণার সাথে
সামাজিক সমীক্ষার পার্থক্য বা সম্পর্ক কি? গবেষণার বৈশিষ্ট্য, গবেষণার উপাদান, এগুলো হচ্ছে এই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। আসুন প্রথমেই জেনে নিই যে সামাজিক সমীক্ষা বা সোশ্যাল সার্ভে কি। সামাজিক সমীক্ষা হলো সমাজের সমগ্র অংশে অথবা নির্দিষ্ট কিছু অংশের উপর নির্দিষ্ট কিছু বিষয় বা সমস্যা বা প্রয়োজনকে কেন্দ্র করে বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে প্রশ্ন প্রশ্ন প্রশ্নমালা দ্বারা সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, তথ্য বা উপাত্ত হস্য উপায়াকার তয় তয় তথ্য বা উপাত্ত এই সংগ্রহ করাটাই হচ্ছে সামাজিক সমীক্ষা বা সোশ্যাল সার্ভে। আর এই এতটা পর্যন্ত বলে যখন সমাজের কোনো বিষয়ের উপর তথ্য বা উপাত্ত সংগ্রহ করে সেটা নির্দিষ্ট পদ্ধতিতে বিশ্লেষণ করে তা থেকে নতুন একটি জ্ঞান আবিষ্কার হবে বা নতুন কোনো বিষয়ের জন্ম হবে, তখন সেটা হয়ে যাচ্ছে সামাজিক গবেষণা। এবার সমাজকর্ম গবেষণা কি? সমাজকর্ম গবেষণার প্রথম কথা বলবেন, সমাজকর্ম গবেষণা হলো সমাজকর্মের একটি মাধ্যমিক পদ্ধতির অন্তর্গত পদ্ধতি। এটি সমাজকর্মকে সহায়তা করার জন্য নির্দিষ্ট অংশের মধ্যে নিয়মিত চলতে থাকা, বেশ কিছু বছর ধরে নিয়মিত চলতে থাকা সমস্যা অথবা সমাজ কল্যাণমূলক কোনো পরিষেবা অথবা কোনো প্রকল্প অথবা সমাজের মধ্যে থাকা কোনো একটি নির্দিষ্ট অংশের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়ার কারণ নির্ণয় বা সূত্র নির্ণয়ের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে প্রাথমিক ও মাধ্যমিক তথ্য সংগ্রহ এবং সেই সংগৃহীত তথ্যকে ছকবিন্যাস বা কেস স্টাডির দ্বারা বিশ্লেষণ করে তা থেকে একটা স্পষ্ট ধারণা লাভ করা যায় যে কেন সেই সমস্যা সৃষ্টি বা চলছে এবং সেই সমস্যা নিরসনের বিকল্প পথ কি। এই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটাই হচ্ছে সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা কখনো সমাজের সমগ্র অংশের উপর হয় না। সমাজকর্ম গবেষণা সমাজের সেই নির্দিষ্ট অংশের উপর হয় যে নির্দিষ্ট অংশটি সেই সমস্যার দ্বারা নিয়মিত জর্জরিত হচ্ছে। উদাহরণস্বরূপ, যেমন
আশেপাশের অন্যান্য অংশে তুলনায় অমুক অংশটিতে বা অমুক অঞ্চলটিতে বা অমুক গ্রামটিতে বাল্য বিবাহ নিয়মিত হয়ে যায়, অথবা অমুক অঞ্চলটিতে মাদকাসক্তির পরিমাণ বেশি, অথবা অমুক অঞ্চলটিতে পারিবারিক হিংসার পরিমাণ বেশি, অথবা অমুক অংশটিতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বেশি। এগুলো হলো সমাজকর্ম গবেষণার বিষয়। তাহলে কি কি পেলাম? কি এমন একটা সাউন্ড হচ্ছে কার থেকে? এবার দেখুন, যদি আপনাকে এখানে পার্থক্য দেয়, সেটা সমীক্ষার সঙ্গে গবেষণার হতে পারে, সামাজিক গবেষণার সঙ্গে সমাজকর্ম গবেষণার হতে পারে, আপনারা এখানে অনায়াসে পারবেন। তাহলে ছোট টার্ম যদি আমি করি, সমীক্ষা তথ্য সংগ্রহ পর্যন্ত, গবেষণা সংগ্রহের সাথে সাথে সেই সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করে একটা নতুন আবিষ্কারে পৌঁছানো। এবার আসছি সামাজিক গবেষণার সঙ্গে সমাজকর্ম গবেষণা। সামাজিক গবেষণা বৃহৎ, পুরো সমগ্র সমাজ ধরে, সমাজের কোনো একটি প্রয়োজন। চিরাচুরি দেখবেন অনেক প্রথা চলে আসছে সমাজের দীর্ঘদিন ধরে, তার নির্মূল করার দরকার। যেমন আমাদের আগে ছিল মহাজনী প্রথা, বামফ্রন্টের আমলে সামাজিক গবেষণার মধ্য দিয়ে ভূমি সংস্কার আইন প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা আশা করি অনেকেই জানেন, বিশাল বড় দৃষ্টান্ত। এটা হচ্ছে সামাজিক গবেষণার ফল। মানে সেক্ষেত্রে সামাজিক গবেষণা তাকে সেই কাজটির জন্য সাপোর্ট দিয়েছিল। আর সমাজ কর্ম গবেষণার দৃষ্টান্ত এই যে সর্বশিক্ষা অভিযান, এই যে কন্যাশ্রী, এই যে রূপশ্রী, তারপরে এই যে মাস ক্যাম্পেনিং গুলো হয়, যত রকমের এই যে প্রজেক্ট গুলো চলছে, ডিসএবিলিটিসদের জন্য প্রজেক্ট, ওয়ার্কিং ওমেনদের জন্য থাকার ব্যবস্থা, এই সমস্ত কিছু কিন্তু সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, তখন এইগুলো করার আগে রিসার্চের দরকার হয়। আমাদের সমাজ কর্ম গবেষণা বা সামাজিক গবেষণা প্রত্যেকটা ক্ষেত্রেই মূল পদ্ধতি হচ্ছে তিনটে। তিন রকম ভাবে গবেষণা করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, মানে পরিমাণমূলক গবেষণা বা পরিমাণগত গবেষণা বা পরিমাণবাচক গবেষণা বা সংখ্যাবাচক গবেষণা। দুই হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, গুণবাচক গবেষণা বা গুণগত গবেষণা। আর তিন নম্বর হচ্ছে এই দুটোকে নিয়ে যদি করা হয় সেটাকে বলা হচ্ছে মিক্স রিসার্চ, অর্থাৎ কোয়ালিটেটিভও থাকবে, কোয়ান্টিটেটিভ ডাটাও থাকবে। এই রিসার্চ করতে গেলে রিসার্চের স্টেপ, এটিও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনারা পাবেন শিওর। সেটা হচ্ছে রিসার্চের স্টেপ, প্রসেস, প্রক্রিয়া। কিভাবে রিসার্চ করবেন? প্রথম রিসার্চ সমাজকর্ম গবেষণা করতে গেলে যেটা প্রথম দরকার হয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চল সিলেক্ট করা। তারপর সেই অঞ্চলে যে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোকে সিরিয়ালি লেখা, তার মধ্য থেকে সবচেয়ে ক্রিটিক্যাল সমস্যা অনুযায়ী তার প্রায়োরিটাইজেশন করা, অর্থাৎ ক্রমানুযায়ী তাকে সাজানো। সেইখান থেকে একটি সমস্যাকে বেছে নেওয়া, তারপর একটি ডিজাইন তৈরি করা
যে আমি কোন এলাকার উপরে করব, কোন বিষয়ের উপর করব, তার অবজেক্টিভস কি হবে, তার যৌক্তিকতা তাৎপর্য কি আমি দেখাবো, গুরুত্ব কি দেখাবো, তার জন্য কোন মেথোডোলজি আমি প্রয়োগ করব, কোন থিওরি আমি অ্যাপ্লাই করব, কত দিন লাগবে আমার রিসার্চ করতে, স্যাম্পলিং কিভাবে করব, হাইপোথেসিস আমি রাখবো কি রাখবো না, স্যাম্পলিং করলে কত স্যাম্পল সাইজ হবে, আমার ইউনিভার্স মিন্স টার্গেটিং পিপল মিন্স ইউনিভার্স মানে মিন্স হচ্ছে পপুলেশন কি হবে, এগুলো রিসার্চের টেকনিক্যাল ওয়ার্ড, অনেক ওয়ার্ড আমি বলে দিচ্ছি, এগুলোকে খেয়াল রাখতে পারলে পরে যখন করবেন দেখবেন এগুলো মনে পড়লে বুঝতে পারবেন যে স্যার এই কি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে নিচ্ছে আপনাদের। এইগুলো আপনার পর পর স্টেপ ওয়াইজ করতে হয়, এইটা হচ্ছে রিসার্চ ডিজাইন। তারপর আমার কোশ্চেনারি তৈরি করতে হয়, ওই অবজেক্টিভস কে কেন্দ্র করে, সেটা নিয়ে আমাকে যেতে হবে ফিল্ডে ডাটা কালেক্ট করতে। কাদের কাছ থেকে? যে বিষয়ের উপর আমি করছি সেই ইস্যুতে ভিকটিমস যারা, তাদের কাছ থেকে। এই কালেক্ট করতে যাওয়ার ডাটাটা যখন আমি কালেক্ট করতে যাব তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে তার মুখের কথার উপর বিশ্বাস করে আমি কোশ্চেনারিটা ফিল আপ করবো না, আমার অবজারভেশনটাও সেখানে স্ট্রং রাখতে হবে, আমাকে কৌশল অবলম্বন করতে হবে যাতে ডাটাটা সঠিক আসে। না হলে আমি যে রিসার্চটা করছি ডাটা যদি ভুল আসে, অ্যানালাইসিস ভুল হয়ে যাবে, রিসার্চ ভুল পথে চলে যাবে। রিসার্চে কখনো পক্ষপাতিত্ব চলে না, আমি রিসার্চ করেছি এটা কখনো বলা যায় না, রিসার্চের উপর কেউ চাপতে পারে না। রিসার্চ চলবে একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে, ডাটা বিশ্লেষণের মাধ্যমে, ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে চলবে, ওর উপর কেউ চাপবে না, ওর উপর চেপে গেলে সেটা রিসার্চ নয়। এই পর্যন্ত আমার যেটা আসলো এই মুহূর্তে মাথায়, আপনারা জানেন আমি ক্লাস করাই আপনাদের, আমার সামনে কোনো বইও নেই, কোনো নোটস পেপার নিয়েও আপনাদের পড়ায় না, নিজেরা বুঝতে পারছেন আশা করি। যেটুকু আছে আপনাদের 5 জনের আশীর্বাদে, এই 24-25 বছরের এক্সপিরিয়েন্স সোশ্যাল ওয়ার্ককে ভালোবাসি খুব, সেটাকে চেষ্টা করি আপনাদের মধ্যে দেওয়ার। আপনাদের মধ্য থেকেও খুব ভালো সোশ্যাল ওয়ার্কার তৈরি হন, সমাজে সোশ্যাল ওয়ার্কার খুব দরকার। এবার আমি ওপেন ফোরাম শুরু করব, অবশ্যই আপনারা আপনাদের আজকের ফিডব্যাক দেবেন, এটা আমার কাছে বড় পাওনা, কারণ আপনাদের সমালোচনাটা, সেটা আপনাদের ফিডব্যাকটা আমার কাছে ইন্সপিরেশন, আমার এগিয়ে যাওয়ার পথ দেখায়। আর আপনাদের যার যা জানার এই প্রসঙ্গ ছাড়াও অন্য প্রসঙ্গ যদি কারো কিছু জানতে চান, অবশ্যই আপনারা এই মুহূর্তে একে একে প্রশ্ন করবেন। শুধু শেষ কথা একটাই বলবো, শেষ মুহূর্তে যারা আমার গাইডে আসার জন্য কয়েকজন মেসেজ অলরেডি দেখলাম হোয়াটসঅ্যাপে করেছেন, তারা আমাকে আজকে ক্লাসের পর থেকে কালকে কল করবেন। আপনারা দেখেছেন কালকে নোটস পাঠানো হয়েছে প্রায় 27-28 জনের, এই গত সপ্তাহে যারা নিলেন লাস্ট মুহূর্তে, কাল থেকে আজ পর্যন্ত প্রায় 4-5 জন আবার রেজিস্ট্রেশন করলেন। যারা নিতে চান শেষ মুহূর্তে এখনো আমার আন্ডারে চলে আসতে পারেন, আসলে কিভাবে গাইড দিই একটু জানিয়ে দিই সকলের স্বার্থে। যারা আমার গাইডে থাকেন তাদের অ্যাসাইনমেন্টের দায়িত্বটা আমি নিই, 90% সেখান থেকে রেজাল্ট হবেই মিনিমাম। গত বছর 140-এর মধ্যে 7টা পেপারে 20 করে 140 অ্যাসাইনমেন্টে তোলার সুযোগ থাকে, সেটা 137 তোলাতে সক্ষম হয়েছিলাম। 90% রেজাল্ট পাবেন। নোটস যাবে 5 থেকে 6 দিনের মধ্যে, কারণ সব দিন নোটস পাঠানো আমার পক্ষে সম্ভব হয় না। সেই নোটস প্রত্যেকটা পেপারের জন্য 20 থেকে 25 পাতার নোটস পড়লেই আপনি সেখান থেকে সমস্ত কিছুটা পাবেন। নোট ক্লিয়ারের জন্য ক্লাস দেওয়া হচ্ছে, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন, কোনো সপ্তাহে 3 দিন, রাত্রি 9টা 20 থেকে 11টা 20 পর্যন্ত অনলাইনে ক্লাস। সেই ক্লাসগুলোতে নোটস গুলো ক্লিয়ার করা হবে। এক্সাম আসার
এক্সাম আসার 7 থেকে 8 দিন আগে এই নোটগুলো, তখন শুধু কেবল আমার ভয়েস ক্লিপ শুনবেন। প্রত্যেকটি নোটের ভয়েস ক্লিপ দেওয়া হবে, কারণ এই ভয়েস ক্লিপটা শুনেই আমার কাছে বহু স্টুডেন্ট আপনার এক্সাম ক্লিয়ার করেছে ভালোভাবে। অনেকেই আছে এমন স্টুডেন্ট যে তারা পড়াশোনা করার সুযোগ পায়নি, নোটস সেভাবে দেখার সুযোগ পায়নি। আর আমার নোটস গুলো বাস্তবের, আপনারা জানেন অনেকেই অনেক জায়গায় খবরও পেয়েছেন, নোটস পড়েও শুনিয়েছি। বাস্তব উদাহরণ সহযোগে নোটস গুলো তৈরি করা সহজ সরল ভাষায়, কারণ যাতে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারেন। আর ফিড রিপোর্টটা তার ড্রাফট দিয়ে দেওয়া হয়েছে, সে ড্রাফট ধরে করবেন, সেটাকে বোঝানো হবে। গতকালকেও আমার গাইডের ফিড রিপোর্ট ক্লাস দিয়েছি, গত পরশুদিন। সেই ড্রাফটটা ধরে তৈরি করবেন, আমি চেক করে দেব, ফাইনালাইজ করব, যাতে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট আপনি নিজে বানাতে পারেন, নিজের কনফিডেন্ট যাতে আপনি গ্রো করতে পারেন। কনফিডেন্টের সাথে ভাইবা দিতে যাবেন, ভাইভায় কি প্রশ্ন আসবে তার প্রিপারেশন এখান থেকে দেওয়া হবে। একটা টেলিগ্রাম গ্রুপ আছে আলাদা, সেখানে অ্যাড করে পুরো গাইডটা আমার আন্ডারে থেকে আপনি কমপ্লিট করতে পারবেন। টোটালের ওপর, মানে এক্সাম নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে, সমস্ত কিছুর উপর মিনিমাম 60% রেজাল্ট করতে পারবেন এখনো। তবে জুলাই মাসের শেষ পর্যন্ত এটা আমি নেব, তারপর আর নেব না। আমি বন্ধ করে দিয়েছিলাম যেহেতু এক্সামটা পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সামে নিয়ে অনেকে বলেছেন এক্সামটা খুব সম্ভবত বোধহয় পুজোর আগেও হবে না, কারণ পুজোর আগে যদি শুরুও হয় তাও পুজোতে ছুটি পড়বে, ছুটিটা অনেক দিন থাকে ইউনিভার্সিটি। তো সেই জন্য খুব সম্ভাবনা রয়েছে পুজোর পর। তবে পুজোর আগে আগস্ট মাসে আপনাদের শেষের দিকে অ্যাসাইনমেন্ট হবে, কারণ 11ই আগস্ট পর্যন্ত এমএসডব্লিউ সেকেন্ড ইয়ারের ডিজার্টেশন ওয়ার্কশপ হবে। আর যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি আপনাদের সহপাঠীদের মধ্যে, তাদেরকে জানিয়ে দেবেন টাকা রেডি রাখতে। 2000 টাকার মতো, মানে 1760 টাকা ফার্স্ট ইয়ারের, আর সেকেন্ড ইয়ারে 1910 টাকা। এটা রেডি রাখতে বলবেন। খুব সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে দেওয়ার। যারা এখনো পর্যন্ত ফিড রিপোর্টের জন্য এনজিও ভিজিট করেননি, আমি দর্পণ লিস্ট দিয়ে দিয়েছি, দর্পণ পোর্টালে রেজিস্টার করেছে এরকম এনজিও। অনুরোধ করব, আজকেই যেমন সন্ধ্যের দিকে একজন আমাকে ফোন করেছিলেন, তিনি এমন একটি এনজিও থেকে করছেন যেখানে সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে না, সোশ্যাল সার্ভিস কিছু হচ্ছে। এইরকম জায়গা থেকে করবেন না, দোহাই কেউ ফিড রিপোর্ট কিনবেন না। কারণ আমার কষ্ট লাগে যে টাকাকে টাকা যাবে, আবার ইউনিভার্সিটিতে গিয়ে অপমানিত হবেন, আরে করবে, এটা আমি চাই না। কিন্তু আমি তো আবার আপনাদের বাধা দিতে পারি না, আমি শুধু পরামর্শ দেব, সঠিক পথ দেখাবো। কিন্তু আমিও তো একজন মানুষ, আমাকে কে কতটা বিশ্বাস করবেন, ভরসা করবেন, আমার এই ফেসটুকুর মধ্যে, আমার এই ভয়েসের মধ্যে কে কতটা কনফিডেন্ট পাবেন, কে কতটা বুঝতে পারবেন এই মানুষটা কতটা খাঁটি, সেটা তো আমি বুঝতে পারবো না। তো তবু আমার বলে যাওয়াটা কর্তব্য, আমি বলে গেলাম, একটু দেখে নেবেন। যারা নোটস কোথাও নিয়েছেন আমি বলবো ওগুলোকে দেখুন, পয়সা দিয়ে নিয়েছেন দেখুন, তবে পুরোটা ওর উপর ডিপেন্ড করবেন না, তাতে নিজে মনোকষ্ট পাবেন। বইয়ের উপর ডিপেন্ড করুন। আর যাদের সামর্থ্য রয়েছে, যদি মনে করেন যে এই মানুষটাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তাহলে এখনো সময় আছে, আপনারা চলে আসতে পারেন। আমি কয়েকজন স্টুডেন্টকে নেব এবং পুরো দায়িত্ব নেব আমি নিশ্চিন্তে সেখানে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পুরো সাবজেক্ট নলেজ দিতে পারবো না, কিন্তু রেজাল্ট আমি করিয়ে দেব। আর সেকেন্ড ইয়ারে যারা আমার কাছে পড়তে চান প্রথম থেকেই নিয়ে নেবেন, সেখানে প্রথমে 1-2 হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে মাসে মাসে কিছু কিছু করে দেওয়ার সুযোগটা পাবেন। সারা বছর কম বেশি ক্লাস দেওয়া হয়, 60 থেকে 70টা, মানে 50 থেকে 70টার মধ্যে ক্লাস দেওয়া হয়, ক্লিয়ার করা হয়, এবং সবসময় আমি ঠিকই আপনাদের প্রতিটি মুহূর্তে শেখানো হয়, শেখানোর চেষ্টাটা এখানে করা হয়। আর যে কোনো জায়গা থেকে আপনি আমার গাইড নিতে পারবেন, কারণ পুরোটাই অনলাইনে। এবার আমি ওপেন ফোরাম শুরু করলাম, আপনাদের যার যা বলার আছে নির্দ্বিধায় বলুন। আজকে বিশেষ করে যারা নতুন ক্লাস করলেন তাদের কাছ থেকেও আমি কিছু শুনতে চাই প্রথম, আজকের ফিডব্যাক অথবা আর যদি কিছু প্রশ্ন থাকে। আনমিউট করুন, বলুন। ওকে, নতুনরা হয়তো মানে ঘাবড়ে যাচ্ছেন যে কি বলবো। ওকে, বলুন,
যে খুশি আপনারা একে একে প্রশ্ন করতে পারেন। কারো কিছু প্রশ্ন থাকলে বা আজকের ক্লাসের কোনো ফিডব্যাক। স্যার বলুন। একটু বলছিলাম আমি নামটা কাউকে শুনতে পাচ্ছি স্যার না। আমি রাজকুমার বলছিলাম স্যার, ঝাড়গ্রাম জেলা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজকুমার বাবু বলুন। বলুন। হ্যাঁ, কেমন আছেন স্যার? ভালো আছে, আপনি কেমন আছেন? মাঝখানে তো আমিও স্যার জানেন খুব আমার ভালো আছি। ঠান্ডাটা লেগে গেছিল, তো এখন হ্যাঁ বেটার একদম। মাঝখানে ঠান্ডাটা স্যার লেগে বলছিলাম, গিয়েছিল। হ্যাঁ ক্লাস স্যার আমি আপনার আবার 3টা ফ্রি ক্লাস করেছি। হ্যাঁ, আমি আপনার সাথে আবার শেষে কথাও বলেছি, খুব সুন্দর ক্লাসগুলো হয়। হ্যাঁ, কিন্তু স্যার আমি এই জেনারেল ক্লাসে আছি আর কি, পেড বেচে আপনার নয়। কিন্তু তা স্যার ঠিক আছে, মানে শেষ মুহূর্তে স্যার সাজেশন কি পেতে পারি কিছু স্যার, যেগুলো এই তো ইম্পর্টেন্ট দিলাম, কিছু যে বলতে? এই তো দিলাম আজকে। আজকে 7 পেপারে তো যা দিয়েছি এখান থেকেই পেয়ে যাবেন সব, একদম নিশ্চিত থাকুন এখান থেকে পাবেন। এবং এর আগের ক্লাসগুলোও তো দিয়েছি, প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু ইম্পর্টেন্ট হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই দেন না। আমি বলতে চাই স্যার পরীক্ষার সময়টাতে কিছু স্যার ইম্পর্টেন্ট কিছু আর এই তো এগুলোকে সাজেশন তৈরি করতে থাকুন। আর আরেকটা জিনিস বলবো, যারা এখন আমার ইউটিউবটাকে ফলো করেননি, ইউটিউব ফলো করুন। অনেক স্টুডেন্ট রয়েছে আমার ইউটিউবকে ফলো করেই কিন্তু তারা অনেক কাজ পেয়েছে। এটা দেখবেন আপনারাও, আপনাদের ব্যাচ যারা ফলো করবেন তারা ফল পাবেন। আপনাদের আমি আবার বলছি, স্বাবলম্বীর যে পরিষেবাগুলো আপনাদের চারিদিক থেকে দেওয়া আছে, শুধু সেইগুলোকে যদি সময় নিয়ে আপনারা ফলো করেন, অন্য কোনো দিকে তাকাতে হবে না, কারো দিকে তাকাতে হবে না, ওই হিজিবিজি গ্রুপেও থাকার দরকার নেই। অকারণ আপনি দেখবেন মিলিয়ে নেবেন, যারা বেশি দিন আগে থেকে আছেন তারা জানেন যে এখানে থাকা মানে আপনাকে কোথাও কিচ্ছু করতে হবে না, সবটা এখান থেকে হয়ে যাবে। তবু আমি চেষ্টা করব এক্সামের আগে আরো কিছু ইয়ে করার। প্রবলেমটা হয় কোথায় জানেন? ধরুন আমি সাজেশন শিটটা দিয়ে দিই, গত বছরের সিনিয়র ব্যাচ যারা আপনাদের পরিচিত আছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, ওখান থেকে হুবহু কোশ্চেন আমার লাগে, এই একটা প্রবলেম হয়ে যায়, বুঝতে পেরেছেন? ঠিক সেই সময় একটা দুটো পরীক্ষা দেওয়ার সময় বলবো স্যার আমাকে এখন গাইড করুন, এ তো পসিবল নয় না, পসিবল নয়, কখনোই নয়। গত বছর ধরুন না ফার্স্ট পেপারের পরে বোধহয় খুব সম্ভবত 23 না হলে 33, আমার ঠিক এটা সংখ্যাটা মনে নেই, একদিনে আমার কাছে গাইড নিয়েছিলেন সেকেন্ড ইয়ার, এবং বাধ্য হতে হয়েছিল যে ঠিক আছে যারা সেকেন্ড ইয়ারের গাইড এখন নেবেন আমি তাদের জন্য সাজেশনটা প্রোভাইড করব একদিনে। এবং অনেক স্টুডেন্ট ফার্স্ট পেপার দেওয়ার পর সেকেন্ড পেপার দেওয়ার পর এক্সাম দিতে যায়, ঠকেছে। এবং হয় দেখবেন না আপনার, আমার আমার কোনো কথা অমিল হবে না, সব প্রত্যেকটাই মিলাতে পারবেন, এই বছরে মিলাতে পারবেন। এই জন্যই আগের থেকে বলে দিচ্ছি বইটা পড়বেন ভালো। নেক্সট প্লিজ, আমি চাই সকলে বলুন, মুখ খুলুন। সোশ্যাল ওয়ার্কার আপনারা, হৃদয়টাকে বড় করুন, অলিন্দকে খোলা রাখুন। কখনো পশ্চিমের ঝঞ্ঝা আসবে, কখনো দক্ষিণের মৃদুমন্দ বাতাস, মিষ্টি বাতাস বইবে, তবে না ফুল ফুটবে। কখনো অলিন্দ বন্ধ রাখবেন না, মুক্ত করুন নিজেদের মনের দ্বারগুলো, মুক্ত করুন। বলুন খুললাম খুললাম, আমার খারাপ কিছু লেগে থাকলে সেটাই বলুন, সেটাও তো আমার তৈরি হওয়ার জায়গা থাকবে। কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন। ওকে, বলুন। বিশেষ করে মেয়েরা আরো এগিয়ে আসার দরকার। আজ মেয়েরা চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে। দুজন মেয়ে অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে তারা যাওয়ার জন্য, কোনোদিন ফিরবে কিনা তারা নিজেরাই জানে না। আর পাকিস্তানকে ঢাড্ডা ঢাড্ডা করে চলে আসলো দুজন। ওকে, আনমিউট করুন, করে বলুন, আমি একাই বুকে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন নেই আজ? হ্যালো স্যার। বলুন। স্যার লুৎফা বলছি, কেমন আছেন স্যার? হ্যাঁ লুৎফা, ভালো আছি।
আপনি কেমন স্যার আছেন? ভালো আছি স্যার। স্যার বলছিলাম পঞ্চায়েতে যে নতুন একটা প্রজেক্ট চালু হচ্ছে বললেন, প্রজেক্টটার নাম কি বললেন? তো পঞ্চায়েতে এই যে দিলাম তো, এই তো কদিন আগে দেওয়া হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা প্রজেক্ট না, ওটা তো স্কিম। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে করার জন্য। আপনাদের রানাঘাটের দিকে কিন্তু অলরেডি ওখানের ওই যে প্রধানটা বলুন না কি নামটা, খেয়াল পড়ছে না তার। ওটা ওটা কি কাজ স্যার? ওটা কাজ নয়, ওটা হচ্ছে গভর্নমেন্ট চাইছে। হুম। টেলিগ্রামের লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো প্রিয়াঙ্কা, টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো। আচ্ছা গভর্নমেন্ট এখন তো গভর্নমেন্ট চাইছে প্রত্যেকটি গ্রামকে নারী ও শিশু বান্ধব করতে হবে। সেই জন্য করতে হবে পঞ্চায়েত, কি রোল প্লে করতে হবে সেটা মডিউলের ডিটেলস বলা আছে, ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আমি টেলিগ্রাম গ্রুপটা নিয়ে একটু জয়েন করে নেবেন। আমি অনেকবার লিংক দিয়েছি, আপনারা এটাই সমস্যা হয়, আপনারা দেখেন না। বারবার বলেছি আমার গ্রুপে কোনো ভয়েস ক্লিপ গেলে, কোনো মেসেজ গেলে সেটা কি খুব কেয়ারলি শুনুন বা দেখুন। স্যার আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে গেছিল, নতুন করে আবার হচ্ছে ইনস্টল করে আমি দিয়ে ওটা দেবো। সব ডিলিট হয়ে গেছে। ওকে স্যার। নেক্সট প্লিজ কথা বলুন। কারো কোনো ফিডব্যাক, কোনো কোশ্চেন? আরে মুখে বলুন না, মেসেজ গুলো পটপট চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমি বললাম তো গ্রুপে আমি টেলিগ্রাম লিংক দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাসটা কতটা আপনাদের কাজে লাগবে বলে মনে করেন? যদি একটু আনমিউট করে বলেন। স্যার স্ট্যাটিস্টিকের ওপর যদি কোনো একটা ভালো ক্লাস দেন খুব ভালো হয় স্যার। আর বোধহয় এই মুহূর্তে আমি জানি না আর কতটা দিতে পারবো, তবে স্ট্যাটিস্টিক্স আমি আবার বলি, স্ট্যাটিস্টিক্স এর ওপরে ক্লাস আপনি ইউটিউব থেকে দেখে নেন, নিজের মতো সময় ধরে দেখতে পারবেন, একটার জায়গায় 10টা দেখতে পারবেন। কারণ একটা ক্লাস দিয়ে আমি মিন মিডিয়াম মোড বুঝিয়ে দেব, কিচ্ছু তেমন লাভ হয় না। হ্যাঁ, আনমিউট করে বলুন। ঠিক আছে স্যার। স্যার ইউটিউবে যদি কোনো স্যার ওই স্ট্যাটিস্টিক্স এর কোনো স্পেশাল যদি থাকে একটুখানি, তাহলে যদি শেয়ার করেন খুব ভালো হয় আমার মনে হয়। অজস্র আছে, ইউটিউবে গিয়ে সার্চ করুন না। আপনি যেটা দেখতে চান, যদি মিন দেখতে চান তাহলে মিন ক্যালকুলেশন প্রসেস বলে লিখে সার্চ করুন, দেখবেন অজস্র দেখতে পাবেন। এই যেমন স্যার কিছু জায়গা দেখা যায় না যে স্পেশাল কোনো মানে ওনার বক্তব্যটা খুব বেটার, এরকম কেউ কিছু আছে কি স্যার? আমি সেভাবে দেখিনি, কিন্তু অনেক রয়েছে, ওকে, অনেক থ্যাংক ইউ এরকম ক্লাস রয়েছে, আপনি এক দুটো ক্লাস দেখলেই বুঝতে পেরে যাবেন। ইয়েস স্যার, ওই ইয়েস 4 ইয়েস। মিনিট 5 মিনিট 10 মিনিটের থাকে, তো দেখে নেবেন। ওকে, ঠিক আছে। নেক্সট। হ্যাঁ, যারা বলতে চান স্যার আপনার অডিওটা এনজিওর কানেক্ট। ব্যাপারে স্যার আমি কোনো মেসেজ আপনাকে স্পেশালি করবো স্যার পরে। অবশ্যই করবেন। ইয়েস স্যার, ইয়েস। আমি সব সময় প্রত্যেকের জন্য বলছি আমি আছি, সবার সাথে আছি। কিন্তু এই যে আজকের ক্লাসটা আমি দেখলাম অনেকে না বলতে চাইছে না কথা, অনেকে কিছু কারণে কি ইতস্তত বোধ করছেন, নাকি অনেকে জানে না আনমিউট করার প্রসেস। না স্বতঃস্ফূর্ত স্যার, কাজ অ্যাকচুয়ালি করে। আমার মনে হয় স্যার এটা স্ট্যাটিস্টিক প্লাস যেভাবে মানে সাবজেক্টটা একটুখানি না পড়লে বোধহয় স্যার বোঝা যাবে না। একদম একদম একদম, এটা তো বাস্তব, মানে খুব চাপের এটা। ওই জন্যই তো বললাম যে যে জায়গাগুলো আপনাদের ফলো করতে হবে, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। আমি কিন্তু আপনাদের একটা মানে ওই কি বলে ওটাকে, কি কবজ বলে, জীবনদায়ী কবজ একটা বেঁধে দিলাম। এই জায়গাগুলো ফলো করলে বেঁচে যাবেন, না হলেই উলট পালট হতে থাকবে।
স্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু খুব একটা বেশি মাথা কামাতে যাবেন না। তেমন আমার এত বছরের অভিজ্ঞতাতে তেমন লাভ করতে পারেনি যারা আগে স্ট্যাটিস্টিক, এমনও জানেন স্ট্যাটিস্টিক টুকটাক করেছে কেউ আগে, কিন্তু অনেকদিন করার পর না করার পর ভুলে গেছে, তারা ওইখানে করতে গিয়ে ভুল করে এসেছে, পুরোটাই গেছে। এরকম হয়েছে। আগে অল্টারনেটিভ কোশ্চেন দিত, এখন এই 2 বছর দেখছি অল্টারনেটিভ কোশ্চেন রাখছে না, মানে ম্যাথ থাকছি, ম্যান্ডেট করে দিয়েছে। নেক্সট, অন্য কিছু বিষয়েও যদি কেউ কিছু জানতে চান, সবসময় তো আপনাদের সঙ্গে কথা হয় না, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ কিছু বিষয় জানতে চাইলে নির্দ্বিধায় বলবেন। স্যার নমস্কার স্যার, ভালো আছেন? শুনলাম আপনার কাছে, হ্যাঁ, ভালো আছি। তারটা জিজ্ঞেস করছি না। আপনি ভালো বলছি আছেন? স্যার, হ্যাঁ স্যার চলছে। বলছি স্যার একটা মানে কোয়ারি আছে, সেটা হচ্ছে বাবু, তাই যে নেক্সট ইয়ারে যখন আমার ডিসার্টেশন হবে, রিসার্চ পেপার কোন একটা টপিক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি প্রিভিয়াসলি পুলিশ ডিপার্টমেন্টের জন্য আমি অ্যাক্সিডেন্ট রিডিউস করার জন্য আমি একটা রিসার্চ করেছিলাম, ঠিক আছে? তখন আমি জানতাম না রিসার্চ করছি, মানে এখন করতে গিয়ে মানে পড়তে গিয়ে বুঝলাম যে সেই সময় রিসার্চ করেছি। হ্যালো, ঠিক 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 ঠিক। তো সেই রিসার্চটা বলতে পারেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টেই এসপিরা সেইটা নিয়ে অ্যাক্সিডেন্ট রিডিউসের জন্য একটা কাজ করছে, ঠিক আছে? তো আমি কি এখন আর নেই, আমি বর্তমানে আছেন না, আমি ছিলাম পাস্ট টেন্স, ঠিক আছে? তো গল্পটা হচ্ছে স্যার, এখন তাহলে কি স্যার আমি কথাটা কমপ্লিট করিনি। বলছি স্যার, তো আমি কি ওই পেপারটা, মানে আমার যেহেতু প্রিভিয়াসলি করা আছে, সেটাকে কি আমি মানে প্রডিউস করতে পারি না, আমাকে নতুন করে কোনো পেপার নিয়ে কাজ করতে হবে? না, ওটা করতে পারবেন না। পারবো না? কিন্তু স্যার এটা পুরোটা আমার হাতেই তৈরি। হ্যাঁ, আপনার হাতে, আপনি নতুন সংস্করণ করুন না। তার আরেকটা জিনিস বলি, ওটা কিন্তু আপনার সোশ্যাল রিসার্চের মধ্যে, ওটা আপনার সোশ্যাল রিসার্চের মধ্যে, সোশ্যাল ওয়ার্ক রিসার্চ না। সোশ্যাল ওয়ার্ক রিসার্চ হবে যদি কোনো সামাজিক ইস্যু দীর্ঘদিন ধরে চলছে। সেটা দীর্ঘদিন ধরেই তো ব্যাপারটা, কারণ ম্যাক্সিমাম যে আমাদের হিউম্যান রিসোর্স যারা মারা যেত রোড অ্যাক্সিডেন্টের জন্য, তার রিজন মানে যেহেতু একটা মানে কি বলবো রিসোর্স থাকে, হিউম্যান রিসোর্স মানে মারা যাওয়াতে তো আমাদের গভর্নমেন্টের অনেক লস, তার জন্য সেটাকে যে আমরা মানে রিডিউস করতে পেরেছি তার জন্য অনেক আমার মানে সেটা কি রিডিউস করতে পেরেছেন, ওটা কিন্তু নির্দিষ্ট করে কোনো সোসাইটির জন্য না, মানে নির্দিষ্ট একটা অংশের জন্য নয়, ওটা অল। ওই জন্য সামাজিক গবেষণা, ওটা সোশ্যাল রিসার্চ। আমি একটু আগে যখন বোঝাচ্ছিলাম না, একটা উদাহরণ দিয়েছিলাম, এটা সোশ্যাল রিসার্চ। আর সোশ্যাল ওয়ার্ক রিসার্চ কোনটা দেখছেন, যে যেমন ধরুন স্কুল ড্রপ আউট আটকানোর জন্য 2 গভর্নমেন্টই অনেক স্কিম চালু করেছে, অনেক কর্মসূচি চালু করেছে, সেটা আটকানো গেছে। আজকে স্কুল গোয়িং চিলড্রেন অনেক ভালো, তারপরেও দেখা গেল হঠাৎ করে একটা বিশেষ কমিউনিটির মধ্যে হতে পারে, সম্প্রদায়ের মধ্যে, অথবা বিশেষ একটা ভিলেজে বা বিশেষ একটা অংশে সমাজের, সেখানে স্কুল ড্রপ আউট আজও অব্যাহত। তখন সেখানে আপনাকে ভাবতে হবে যে একই স্কিম সব জায়গায় চলছে, তাও এখানে সুফলটা আসছে না কেন? নিশ্চয়ই তাহলে বিশেষ আরো কোনো কারণ রয়েছে। বুঝতে পেরেছেন কি বললাম? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। না, ঠিক আছে। আমি তো এটাই চাই, এরকম দেখবেন অনেক ছোট ছোট বিষয় থাকে, আমারও ভালো লাগে যে আমি যদি কোনো কিছু বিষয় ক্লিয়ার করতে পারি। আমি এই জন্যই যা জিজ্ঞেস করছিলাম, আপনি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছেন? যদি হয়, যেমন কলকাতা পুলিশের শোভেন ব্যানার্জি, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, এবং উনি হচ্ছেন তখন সময় ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এখন ডেপুটি কমিশনার অফ পুলিশ, রিটায়ারমেন্ট লাইফের কাছাকাছি চলে গেছেন। আমারই গাইডে থেকে উনি 2 বছর কমপ্লিট করেছেন। মানে গাড়িতে যে উনি আমার ক্লাস করতেন, ক্লাস কখনো আমার মিস করতেন না, সপ্তাহে যে ক্লাসগুলো। ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে চেনেন নাকি। যাই হোক, নেক্সট। হ্যাঁ স্যার, আমার নাম বিনোদ হালদার। বলছি স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন। বিনোদ বাবু কোথা থেকে বলছেন যদি একটু বলেন? স্যার আমি সাউথ 24 পরগনা থেকে বলছিলাম।
বাড়িটা কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, ক্যানিং, ভাঙড়, জয়নগর স্যার, জয়নগর, ডায়মন্ড, জয়নগর, জয়নগর। ও আচ্ছা আচ্ছা, মোয়া বিখ্যাত। জয়নগর স্যার। বলুন। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, যদি ধরো ফার্স্ট ইয়ারে ধরো কোনো পেপার একটা কেটে গেল, সেক্ষেত্রে কি সেকেন্ড ইয়ারে গিয়ে দেওয়া যাবে, না পুরো ফার্স্ট ইয়ারটা আবার খুব দিতে ভালো হবে? প্রশ্ন করেছেন। এটা সকলের উদ্দেশ্যেই বলে রাখি যে এটা আপনারা যদি কোনো একটা পেপার এখানে ইনকমপ্লিট থাকে বা যদি না দেন, পরীক্ষায় না বসেন, তাহলে সেই পেপারটা আপনি পরের বছর দিতে পারেন। অথবা ধরুন দেখা গেল যে এই যে 2 বছরে 9 18টা পেপার আপনি 2 বছরে কমপ্লিট করতে পারবেন না, তা আপনি এই বছর কিছু পেপার দিলেন, পরের বছর কিছু পেপার দিলেন, তারপরের বছর কিছু পেপার দিলেন, এইরকম করে 5 বছর ধরে আপনি কমপ্লিট করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে কি করতে হবে? 2 বছর 2 বার অ্যাডমিশনের ফিস দিতে হবে, আর তার পরের বছরগুলোতে স্টুডেন্টশিপ করে করে যেতে হবে 600 টাকা দিয়ে দিয়ে প্রতি বছর। আর যখন এক্সাম যে পেপারটা দেবেন সেই পেপারে এক্সাম ফর্ম ফিল আপ করবেন, তার জন্য যা টাকা দিতে হবে। এই নেক্সট। না, আর যদি কারো কিছু না বলার থেকে তাহলে আমি এবার কিন্তু লেফট করব। হলে বলার থাকলে বলুন, না হলে লেফট করব। আমি সন্ধ্যা ঘোষ বলছি, হাওড়া জেলা থেকে। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন। এমনি আপনার কেমন একটা আছেন? দরকার আছে, সেটা আমি স্যার ভালো আছি। পার্সোনালি কিছু দরকার আছে, আমি যেটা পার্সোনাল ভাবে ফোন করব আপনাকে, মানে ওই ক্লাস এর ব্যাপারে। তো আমি এমনি এখন একটু জানতে চাইছিলাম ওই গাইড নেওয়ার ব্যাপারে, সেটা আমি পরে কথা বলবো। আর এখন যেটা এমনি জিজ্ঞাসা করছিলাম যে স্যার, ওই যে ডিজার্টেশনের ব্যাপারটা, রিসার্চের ব্যাপারটা, যেটা ওই স্কুলে যে স্টুডেন্ট আর ছাত্রদের মধ্যে যে সম্পর্ক, কিংবা অফিসে অনেক সময় মা বাবারা দুজনেই চলে আসে, ছেলে মেয়েরা যে গ্যাপ থাকছে, এটা কি ডিজার্টেশনের মধ্যে পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ রিসার্চের মধ্যে পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে। সোশ্যাল ওয়ার্ক রিসার্চে মধ্যে আপনার যখনই আর্থ সামাজিক অবস্থার জায়গাটা চলে আসবে, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, হেলথের ক্ষেত্রে হতে পারে। তবে হেলথে কিন্তু ল্যাবরেটরিক্যাল কোনো পার্ট হবে না, সেটা কারেকশনাল ক্ষেত্রে হতে পারে, লাইভলিহুড ক্ষেত্রে হতে পারে। খুব ভালো প্রশ্ন করেছেন। এরকম না কি আপনারা যদি করেন তাহলে আমিও ক্লিয়ার করতে পারি, আমি ক্লিয়ার করতেই চাই আপনাদের, বাট সবসময় তো সবটা মাথায় থাকে না নিজের থেকে দেওয়ার মতো। প্রশ্ন করে ক্লিয়ার। কেননা অনেক কিছু ব্যাপারেই তো রিসার্চ করা যেতে পারে, যেমন অর্থনৈতিক অবস্থাটা কি, তারপর কিন্তু এখন মনে ওই যে রাখবেন, হাজবেন্ড। কিন্তু মনে রাখবেন আপনাদের রিসার্চটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, আচ্ছা, মানে সমাজকর্ম করতে গিয়ে যেখানটাতে লাগবে। আচ্ছা, ওইটার উপরে যে কোনো ব্যাপারে করা যাবে না, সোশ্যাল ওয়ার্কের উপরেই করতে হবে। অবশ্যই। ওটাই জানার ছিল। যেমন ধরুন বাল্য বিবাহ, হ্যাঁ, যেমন ধরুন কুসংস্কারের প্রভাব নিয়ে হতে পারে, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, তারপরে আপনার বিবাহ বিচ্ছেদ নিয়ে হতে পারে, বিশেষ একটি কমিউনিটির মধ্যে সেখানকার তরুণীদের মধ্যে যে মেনস্ট্রুয়েশনাল হাইজিন নিয়ে হতে পারে, তার অ্যাওয়ারনেস। তারপর কাস্টের ব্যাপারটাও হতে পারে স্যার। কাস্টের ব্যাপারে যে মানে অনেক সময় জাতপাতের বিবাদে যারা অনেকেই বঞ্চিত থাকে পরিষেবা থেকে, এগুলো তো হতে পারে। বিষয়টা হচ্ছে যদি আপনি কাস্টকে নিয়ে করেন, সেখানে কনফ্লিকশন তৈরি হবে। কনফ্লিকশন তৈরির জন্য এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। কিরকম? যেহেতু গভর্নমেন্ট পরিষ্কার আইন করে বলে দিয়েছে যে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, শ্রেণীর ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, আর্থিক অবস্থার ভিত্তিতে মানুষকে কিন্তু
মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, সব মানুষ সমান। তো সেখানে 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 কেউ এটা আপনার ইয়ে করে বলবে না যে আমি ওর উপরে বৈষম্যমূলক আচরণ, এর ডাটা পাবেন না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আমি পরে আপনাকে ফোন করে নেবো। হ্যাঁ স্যার। একদম। হ্যাঁ স্যার, আমি প্রিয়াঙ্কা বলছি। আপনি ভালো আছেন তো স্যার? আমি ভালো আছি খুব। হ্যাঁ আপনি স্যার, কেমন আপনি যে হেলথ, হ্যাঁ ভালো আছি স্যার। আর আপনি যে হেলথের উপরে যে বললেন সোশ্যাল ওয়ার্ক, সেখানে চাইল্ড ম্যারেজ, তারপর হলো আর্লি প্রেগন্যান্সি, এটার উপর কি করা যাবে? ভীষণ ভীষণ বাবা, মানে আজকের দিনে দাঁড়িয়ে আরেকটা জিনিসও আপনারা করতে পারেন, যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে এখন মাতৃত্বের যে জায়গাটা ঘাটতিটা আসছে, যে মেয়েরা সহজে মা হতে পারছে না, এর কারণ এইটা সমাজের সামনে তুলে ধরুন না আপনারা। আমি বলি এরকম একজন কেউ বলিষ্ঠ স্টুডেন্ট আসুক, আমি তাকে জোরদার ভাবে এই রিসার্চটা করাবো। আজকের দিনে দাঁড়িয়ে আমার সোসাইটির যে চ্যালেঞ্জের জায়গায় যাচ্ছে সোসাইটি, তার মধ্যে অন্যতম একটা কেউ একজন আনমিউট করেছেন। ইকো হচ্ছে। এই সুমতি অন্যতম একটা চ্যালেঞ্জ এসে গেছে অলরেডি সমাজের বুকে, সেটা হচ্ছে মেয়েদের মা হতে গিয়ে বিপত্তি। আজও দেখুন টিভিতে সায়েন্স এত উন্নত, তারপরেও আজকের এই একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের মানে মধ্যবর্তী পর্যায়ে দাঁড়িয়েও প্রসূতি মা মারা যাচ্ছে, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে। এবং আজ অর্থ রয়েছে মানুষের মধ্যে, কিন্তু তবু মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নিজে একজন নারী বিয়ে করছে, একটি ছেলে বা একটি মেয়ে সংসার জীবনে প্রবেশ করে শুধুমাত্র দুটো কারণে। প্রথমত হচ্ছে তার একটি বৈধ যৌন সঙ্গী থাকবে, আর দ্বিতীয় হচ্ছে যে তিনি তার যে বীজটা, সেই বীজটা পৃথিবীর বুকে বপন করে যাবেন, তার বংশটা নষ্ট হবে না, বংশটাকে কন্টিনিউ করবেন। এই দুটো কারণেই কিন্তু বৈবাহিক সম্পর্কের হচ্ছে মূল সূত্রপাত এবং গুরুত্ব। কিন্তু দুর্ভাগ্য আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো জায়গায় ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। নাম্বার 1, বৈধ যৌন সঙ্গী স্বামী, সেটা সেই যে একটা চিরপ্রতিষ্ঠিত বিষয় ছিল, সেখান থেকে সরে গেছে, বা স্বামী বা স্ত্রী দুটোই, আমি মার্জনা করবেন, মানে কোনো পক্ষপাতিত্ব করছি না, উভয় ক্ষেত্রে সরে গেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা বীজ বপন করবে, সেই বীজটা আজকে টেস্ট টিউব থেকে নিতে হচ্ছে, ওই আইভি থেকে দিতে হচ্ছে। প্রতি মাসে কত যাচ্ছে পরিসংখ্যান একবার ফলো করুন। এর কারণ কি? কতটা প্রভাব পড়ছে সমাজ জীবনে, কতটা? আজ যেখানে আমি অন্যের বাচ্চা একটা টয়লেট করে দিলে তাকে আর কোলে নিতে আমাদের একটু মনে কেমন লাগে, সেখানে আমি একটা অন্যের বাচ্চাকে দত্তক নিচ্ছি কিসের জন্য? আমার মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য। এটা ওই প্লাস্টিকের গোলাপ ফুলে গন্ধ শুকার মতো হচ্ছে না তো? এটা আমার মগজে খুব বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আমি জানি না আপনাদের দেখা দিচ্ছে কিনা কারো, কিন্তু আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে ইমিডিয়েট সমাজের এটা ভাবার দরকার
যে সমাজে যে দুটো রিসোর্স রয়েছে, ম্যান অ্যান্ড ওমেন, এই দুটো রিসোর্সকে একই কাজে লাগানো সত্যি কি সর্বক্ষেত্রে সঠিক হচ্ছে? আজকে যে আমাদের মার্কেটে একটা নারী শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, ভেতর থেকে ঝাঁঝরা করে দেওয়ার জন্য যে মেডিসিন গুলো ব্যবহার করছে, যে বিভিন্ন ধরনের উপাদানগুলোকে ব্যবহার করছে, সেগুলো কি খুব জরুরি? এত এত মানে জেনারেল ভাবে যে এত ছড়িয়ে যাচ্ছে, সেটা কি খুব দরকার? এইগুলো নিয়ে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই কনসেপ্ট গুলোকে নির্বাচন করে একটা বেশ ভালো জোরদার ভাবে যদি কেউ রিসার্চ করেন, আমি আছি তার পাশে। খুব দরকার, মানে খুব প্রাসঙ্গিক বিষয়। আপনারা খেয়াল করেছেন এখন একটা মেয়ে বিয়ে হচ্ছে বেবি জন্য হাহাকার, আর কটা বছর আগে ট্র্যাডিশন তৈরি হয়েছিল না, বিয়ে হয়েছে কয়েক বছর বাদে বেবি নেবো, আর এখন বাদ দিতে 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 জীবন থেকেই বাদ চলে যাচ্ছে মাতৃত্বের সাথে। তাকে বলে আইভিতে গিয়ে, না হলে দত্তক, সারা বা কারা, যে কোনো একটা জায়গায় ঠাঁই নিতে হচ্ছে। এটা আমার কাছে একটা চিন্তার মাঝ, যে আগামীতে এমন হবে না তো যে একদিকে বিচ্ছেদ আরো পরিমাণে বেড়ে যাবে, সমাজে শুধু লিভ টুগেদার আর মানে সেটা মানে ঠিক দুটো কুকুর ছাগল গরুর মতন একটা আমাদের লাইফস্টাইল হয়ে যাবে, যে এ ওর সঙ্গে দুদিন, ওর সঙ্গে 3 দিন, এই জন্ম জনান্তরের প্রক্রিয়ার কিছু ব্যাপারই থাকবে না। আর সন্তান উৎপাদন ক্ষমতা, যেটার জন্য নারীদেরকে মাতৃশক্তি বলা হয়, সেই জায়গাটাই নারীর জায়গা থেকে শেষ হয়ে যাবে না তো? আমার কিন্তু চিন্তা, আজকের কথা আপনারা মার্কিং করে রাখুন। হয়তো যদি আমি যেটুকু ভেতরে ভেতরে অ্যানালাইসিস করে বুঝতে পারছি, যদি যেভাবে চলছে, যদি সত্যি এটা গভর্নমেন্ট না ভাবে, জনগণকে না ভাবায় আমরা, তাহলে হয়তো এরকম করে চললে আর 15 বছরের মধ্যে আমি যে আশঙ্কাটা করছি, সেই আশঙ্কাটা হয়তো সত্যি হতে পারে। খুব খারাপ অবস্থা। আপনারা যদি রেশিও দেখেন, মানে একটা রেশিও তো মারাত্মক লেভেলের খারাপ, ছেলে আর মেয়ের, তার উপরে এই রেশিও। ছেলে মেয়ের রেশিও যে খারাপ, সেটা কিন্তু কর্মটা করেছে আজ থেকে অন্তত কমপক্ষে 18 বছর 20 বছর আগে। তার এফেক্ট আমরা আজকে বুঝতে পারছি। একটা ছেলের জন্য মেয়ে পাচ্ছে না, যে দেখাশুনো করে সম্বন্ধ করে বিয়ে দেওয়া হবে। দেখুন, আপনারা মিলাতে পারবেন। আর আজকের দিনে যেটা দাঁড়িয়ে বলছি, আজ থেকে ঠিক 15 বছরের মধ্যে এর ফল পাবেন। যাই হোক, নেক্সট কারো কিছু? হ্যালো স্যার। বলুন স্যার, বলছি এই যে মেয়েরা মা হতে পারছে না, এর কারণটা কি হবে? একদম, মানে আমাকে তো তাহলে মুখ খুলিয়ে ছাড়বেন। আপনাদের কি মনে হয় বলুন তো আগে। স্যার একটুখানি এর মধ্যে আমি কথা বলবো স্যার, প্লিজ। নিশ্চয়ই স্যার, সবাইকে একটা রিকোয়েস্ট, যে কেউ আমার কথা মানে কিছু মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, কারণ এটা হচ্ছে পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। তবুও আমার যেটুকু মনে হয়েছে স্যার, ফার্স্ট অফ অল হচ্ছে একটা মেন কারণ হচ্ছে ফাস্ট ফুড। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে স্যার, আমিও কয়েকটা ক্ষেত্রে কিছু জনকে, মানে আমার অফিসে আমি কিছু জনকে দেখেছি, তাদের ইন্টারেস্ট এই বিষয়টাতে অনেক কম, মানে ক্যাজুয়াল অ্যাক্টিভিটি স্যার। জাস্ট লাইক যেরকম আমি যদি বলি, মানে দেখা যাবে 2 hours 3 hours 4 hours হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড। হ্যাঁ, কিন্তু স্যার ওনাদের কোনো ইচ্ছেটা নেই। কারণ তার পিছনে কারণ দেখলাম, কেউ হয়তো নিজের লাইফস্টাইলটাকে বদলাতে চাইছে না, কেউ হয়তো নিজের মানে কেরিয়ারটাকে নষ্ট করতে চাইছে না। আচ্ছা, কেউ হয়তো ফিজিক্যালি আনফিট হয়ে যাবার সম্ভাবনা ভাবছেন,
এই কিছু কারণ আমি কিন্তু স্যার এগুলো দেখেছি আমার অফিসে। ব্যক্তিগতভাবে আমি চেষ্টাও করেছিলাম কয়েকজনকে ইনফ্লুয়েন্স মানে বলার আর কি, যে তোমরা এরকম এত ডিলে কেন। তা তাদের কাছে এই উত্তরগুলো কিন্তু পেয়েছি স্যার। একদম। আচ্ছা, আর 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 এটা হলো সেকেন্ড। আর থার্ড অপশন মনে হয়েছে স্যার, কিছু মনে করবেন না, মানে সবাই যেহেতু এখানে মানে খোলাখুলি যেহেতু আলোচনা হচ্ছে আমি বলছি, হ্যাঁ, যা মানে আমরা কি করেছি, মানে আমরা নিজের থেকে আমরা বেশি বুঝি, তার ফলে কি হচ্ছে ডাক্তারের থেকে আমরা বেশি বুঝি। মানে আজকালকার মডার্নাইজ হতে হতে আমরা এমন মডার্ন জায়গায় চলে গেছি স্যার, যে মেডিসিন যে কোনো আমরা বাইরে থেকে অ্যাবজর্ব করছি, পারচেস করে সেটাকে নিজের শরীরে উইদাউট ডক্টর পারমিশন বা উইদাউট কারোর গাইডেন্স ছাড়াই সেগুলোকে আমরা শরীরে